আমরা অলরেডি আমরা লাইভটা শুরু করে দিয়েছি। দেখেন কারা কারা গিয়ে আছে। জহির, আমরা লাইভে আছি, আপনি শুরু করুন। হ্যাঁ জহির ভাই, আপনি একটু ফেসবুক লাইভের লিংকটা এখানে চ্যাট বক্সে দিয়ে দেন সবার সুবিধার জন্য। জহির শুরু করুন, আমি দিচ্ছি। আপনি মিউটে। জহির ভাই, আপনি আনমিউট করেন। জহির, আপনি মিউটে, আপনাকে আনমিউট করতে হবে। শুভ অপরাহ্ন। অক্সফাম এবং সিআরডিডি আয়োজিত 29তম আন্তর্জাতিক এবং 22তম জাতীয় প্রতিবন্ধী দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ওয়েবিনার শুরু করছি। কোভিড এর জন্য আমরা দিবসটি ভার্চুয়ালি উদযাপন করতেছি। আজকে 5ই ডিসেম্বর, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে এবং 16 ডেইজ অ্যাক্টিভিজমের 11তম দিন। আমরা এই সকল দিবস, 3টে দিবসকে যদি উল্লেখ করা হয়, সেইটাকে সামনে রেখে আমাদের আসলে আজকে 5 তারিখ হচ্ছে যে 5ই ডিসেম্বর এই প্রোগ্রামটিকে আয়োজন করা হয়েছে এবং হচ্ছে যে আমরা প্রোগ্রামটি সবার ইনক্লুসিভ একটা প্রোগ্রাম করার জন্য আমাদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেট করতেছেন বদরুন নাহার তমা। আমি এই মুহূর্তে আমি ওয়াক্সফাম থেকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য মোস্তফা আলী ভাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আমরা অক্সফাম বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই মহতি উদ্যোগে সকল প্যানেলিস্ট, আমাদের ডিস্টিংগুইশড গেস্ট যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ডিসেবিলিটি ইনক্লুশন প্রমোশনের জন্য এবং আমাদের যে 21 শতকের যে চ্যালেঞ্জ এবং এসডিজির যে মূল লক্ষ্যমাত্রা বা মূল স্পিরিট, যেটাকে আমরা বলতেছি যে নো ওয়ান উইল বি লেফট আউট। তো আমাদের এই যে কমিটমেন্টের সাথে থেকে, কমিটমেন্টের মধ্যে থেকে কাজ করা এবং পারসন উইথ ডিসেবলদের অধিকার, তাদের রাইটস, তাদের এন্টাইটেলমেন্ট, তাদের জন্য একটা সেফ সিকিউর ফিউচার ডেভেলপমেন্টের জন্য আপনাদের সকলের সাথে, আমাদের সকল এক্সপার্ট প্যানেলের সাথে থেকে অক্সফাম এবং তার 50টির মতো সহযোগী সংগঠন কাজ করতে চায়। আমরা আপনাদের থেকে জেনে শুনে বুঝে দেখে আমাদের রেগুলার কর্ম পরিকল্পনার মধ্যে কিছু পলিসি প্রসিডিউর সংযোজন করেছি এবং ভবিষ্যতে আমাদের সাথে যারা আছেন, মোশারফ ভাই, ভেলোরি টেইলর, আমাদের আব্দুল সালাম ভাই সহ, আমাদের ভাস্কর দা সহ আরো যারা ডিস্টিংগুইশড গেস্ট আছেন, আমাদের নাতাশা আপা সহ, we would like to hear from you in details about your experience and recommendation for future way forward. এবং আমরা সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই ওয়েবিনারের মাধ্যমে কিছু রিকমেন্ডেশন রিলিভেন্ট মিনিস্ট্রির কাছে এবং অক্সফাম তার নিজস্ব প্রোগ্রাম ডেভেলপমেন্টের জন্যও ব্যবহার করবে। থ্যাংক ইউ এন্ড এগেইন ওয়েলকাম এভরিওয়ান। ওভার টু আমাদের জহির ভাই। থ্যাংক ইউ মুস্তফা ভাই। আমরা হচ্ছে আবার মুস্তফা ভাইয়ের সাথে আসবো। আমাদের হচ্ছে আজকের আলোচনার বিষয়গুলো এইভাবেই থাকবে যে আমরা আসলে সকল বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য ইনক্লুসিভ ফিউচার বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করব।
আজকে আমি এখন একটু বলবো যে আসলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে জাস্ট এটার আমি ইন্ট্রোটা সবার সাথে একটু আলোচনা করব, যেটা হচ্ছে 1992 সালে International Day of Disabled Persons was proclaimed in 1992 by the United Nations General Assembly Resolution 47/3. The observation of the day aims to promote an understanding of disability issues and mobilize support for the dignity, rights and well-being of the persons with disabilities. It also seeks to increase awareness of gains to be derived from the integration of persons with disabilities in every aspect of political, social, economical, and cultural life. The main program, observation of the International Day of Persons with Disabilities, it started New York, will include the opening and panel discussion and civil societies organization. It started the world, this around the world observation these days. আমি যদি এটাকে বাংলায় সংক্ষিপ্ত করে যে 2020 সালের যে আপনার থিমটাকে বাংলা করা হয়েছে সেটা হচ্ছে যে 29তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 22তম জাতীয় প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল কোভিড-19 প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি নতুন ভাবে টেকসই বিশ্ব গড়ি। আজকে আমাদের যদি বলা হয় যে এই প্রতিবন্ধী দিবসের জাতীয়ভাবে ন্যাশনালি আমরা পালন করতেছি 22তম প্রতিবন্ধী দিবস এবং ইন্টারন্যাশনালি 29তম প্রতিবন্ধী দিবস আমরা পালন করতেছি। আমরা হচ্ছে যে তিনটা মডেলকে ফলো করে আসলে ডিসেবিলিটি ডেভেলপমেন্ট আমরা চিন্তা করি, সেটা হচ্ছে মডেলস অফ ডিসেবিলিটি তিনটা ক্যাটাগরিতে আমরা চিন্তা করি, একটা চ্যারিটি মডেল, একটা মেডিকেল মডেল, একটা সোশ্যাল মডেল। আর যদি বলা হয় যে সোশ্যাল মডেলের মধ্যে ছিল রাইট বেস অ্যাপ্রোচ, যেটা 2013 সাল থেকে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের মাধ্যমে ইমপ্লিমেন্টেশনের জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা আসলে ছোটখাটো ভাবে এই ধারণাগুলো আসলে নিয়ে নিলাম যে আমাদের আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের বা প্রতিবন্ধী দিবস সম্পর্কে আমরা আসলে কি কি ভাবে কাজ করতেছি বা আসলে কোন বিষয়গুলোকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করতেছি, এই বিষয় সম্পর্কে আমরা আসলে বিস্তারিত আলোচনা করব আমাদের প্যানেলিস্টের মাধ্যমে। এবং আমরা ইয়াং ইউথ উইথ ডিসেবিলিটিস এর কানেক্টিভিটি আমাদের চেষ্টা করতেছি এখানে রাখার জন্য, যে সবার সম্মিলিত চেষ্টায় আমরা একটি সুন্দর ফিউচার বাংলাদেশ আমরা যেন দেখতে পাই, সেটা আমরা আসলে চেষ্টা করব। এখন আমি একটু ভাস্কর ভাইয়ের কাছে আমি আসলে যাব। আমি সবার একটু এর আগে হচ্ছে সবাইকে আসলে পরিচিত হওয়ার জন্য আসলে অনুরোধ করবো, সবাই পরিচিতি দিয়ে যদি সহযোগিতা করেন তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রামটা আরো সুন্দর হবে। আমরা ভাস্কর ভাই থেকে শুরু করব। ভাস্কর ভাই, আপনি একটু আপনার পরিচয়টি দিবেন। ধন্যবাদ জহির ভাই আপনাকে। আমার নাম ভাস্কর ভট্টাচার্য। আমি এই মুহূর্তে কাজ করি বাংলাদেশ সরকারের A2I প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে। এছাড়াও আমি যুক্ত আছি ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা নামক একটা চট্টগ্রাম ভিত্তিক একটা উন্নয়ন সংস্থার সাথে। আর এছাড়াও আমি G3ICT বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং গ্লোবাল অ্যালায়েন্স অফ অ্যাক্সেসিবল টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, যেটা একটা কানাডা বেসড আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেটার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। ধন্যবাদ। আমি অনুরোধ করব নাতাশা আপুকে তার পরিচয়টি দেওয়ার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার ভিডিওটাতে হয়তো একটু সমস্যা হচ্ছে, একটু সময় লাগবে। তো এই ফাঁকে আমি যেটা বলছি, আমি নাতাশা, আমি করছি ইন্ডিপেন্ডেন্ট কালচার এবং এর পাশাপাশি ব্রিজ ফাউন্ডেশন একজন ফাউন্ডার এবং প্রেসিডেন্ট হিসেবে। আমি সত্যি হচ্ছে খুবই আনন্দিত এবং হচ্ছে কৃতজ্ঞ আমাকে এখানে আমন্ত্রণ দিয়েছে এই বিষয়ে বলবার জন্য। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি মোস্তফা ভাই হচ্ছে আমাদের একবার পরিচয় দেওয়া হয়েছে, তারপরে মোস্তফা ভাই আপনি যদি আপনার পরিচয়গুলো আবার একটু দেন। জি, আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমার নাম মোহাম্মদ মোস্তফা আলী, কাজ করছি অক্সফাম বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে এবং একটা লার্নিং বাই ডুইং অ্যাপ্রোচের মধ্যে চেষ্টা করছি ডিসেবিলিটি ইনক্লুশন নিয়ে কাজ করার। ধন্যবাদ। জি, আমি এখন মোহাম্মদ তরিকুল ইসলাম ভাইকে অনুরোধ করব যে আমাদের তার পরিচয়টি দেওয়ার জন্য। শুভ বিকেল। জহিরকে ধন্যবাদ। আমি আসলে আজকে ছোট করে একজন গবেষক শিক্ষাবিদ হিসেবে আমার এখানে সম্পৃক্ততা।
তারপরে হচ্ছে বেলোরি টেলর ম্যাডামকে শুভেচ্ছা জানাচ্ছি। পার্টিকুলারলি ওনার সাথে আই মেট হার 3 years বিফোর, উনি জাহাঙ্গীরনগরে এসেছিল। তো আজকে খুব ভালো লাগছে যে উই আর হ্যাভিং কাইন্ড অফ ইন্টারাকশন অন দ্য সেম প্ল্যাটফর্ম। আর সবাইকে শুভেচ্ছা। আমি কাজ করছি ইনক্লুসিভ লোকাল গভর্নমেন্ট নিয়ে, এসডিজি নিয়ে, যেখানে physically challenged অথবা people with disability are equally part of my research. তো আমি ওই কনটেক্সটে আজকে আলোচনা অংশগ্রহণ করব। সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। ওয়েলকাম। এই মুহূর্তে আমাদের সাথে আব্দুল সালাম ভাইকে আমি অনুরোধ করবো তার পরিচিতি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমার নাম আব্দুল সালাম। আমি মূলত কাজ করি গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে নামে একটি সংস্থায়, উন্নয়ন সংস্থায়, যেটি মূলত নর্থ বেঙ্গলে কাজ করে। ব্যক্তিগতভাবে আমি একজন ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার এবং আমরা ডিসেবিলিটি ইনক্লুশন নিয়ে কাজ করছি ডেভেলপমেন্ট ফিল্ডে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের এই মুহূর্তে আমাদের মোশাররফ ভাই আমাদের সাথে পরিচয় দিয়ে সহযোগিতা করবে। মোশাররফ ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মুশাররফ হোসেন, কাজ করি বাংলাদেশ নারী প্রগতি সংঘ বিএনপিএস নেত্রকোনা কমিউনিটি ভলান্টিয়ার হিসাবে। অক্সফামের একটা প্রজেক্ট গণতান্ত্রিক সুশাসনের জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পে এইচডিজি লোকালাইজেশন করার জন্য। ধন্যবাদ সকলকে। আমাদের মোশাররফ ভাই, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক মোশাররফ ভাই, উনিও যুক্ত হবেন আমাদের সাথে লন্ডন থেকে। উনি সম্ভবত একটু সময় নিচ্ছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এই মুহূর্তে পরিচিত হব, সবাই আমরা তাকে চিনি, আসলে তাকে পরিচয় দেওয়ার মতো আমরা ওইভাবে কি বলা হয় যে আমার সেই নেই। আমরা ভ্যালেরিয়ান টেইলর যদি তার একটু সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সহযোগিতা করেন আমাদের সাথে। মিস আপনার আনমিউট করতে হবে। I hope that's better. Can you hear me now? Yes, I am. Hear me. Yeah. Good. Thank you. I want to first of all apologize for my lack of Bangla. I call it a self-inflicted disability by not being able to communicate in Bangla better than I can. So I apologize for that. I'd just like to share one sentence from a webinar that of WHO that I attended a few days ago, and they commented that 2.4 billion people, a third of the world's population, need rehabilitation services. And I was just very interested to hear that because, of course, we feel we need rehabilitation services. We run a center called CRP, Center for the Rehabilitation of the Paralyzed. But this was highlighting just the enormous size of the need around the world. I will pass on to the next person. Thank you. ওয়েলকাম। আমরা হচ্ছে যে এখন আমাদের সাথে কিছু ইয়াং উইথ ডিসেবিলিটিস, ইউথ উইথ ডিসেবিলিটিস আমাদের ভাই বোনরা আমাদের সাথে সম্পৃক্ত আছেন। আমরা তাদের পরিচয় নিব। আমাদের এই মুহূর্তে পরিচয় দিয়ে সহযোগিতা করবেন বদিউজ্জামান আলামিন ভাই। আলামিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমাকে শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, শুভ অপরাহ্ন সবাইকে। পরন্ত বিকালে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বদিউজ্জামান আলামিন। আমি কাজ করতেছি আর্দ্রিদ নামক একটা অর্গানাইজেশনে।
এবং এখন আমার দায়িত্ব কিছুটা বাড়ছে। আমি এখন রিসেন্টলি আমি বাংলাদেশ প্যারা ফুটবল অ্যাসোসিয়েশনে জয়েন করছি অ্যাজ এ সেক্রেটারি হিসেবে। সবাইকে এখানে পেয়ে খুব ভালো লাগছে। আশা করি একটা সুন্দর আলোচনা হবে এবং এখান থেকে আমরা কিছু তথ্যবহুল আলোচনা পাবো। আমরা আলোচনায় থাকতে চাই। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সাথে আরো পার্টিসিপেন্ট আছেন, যারা হচ্ছেন নারী পার্টিসিপেন্ট। আমি শিখা খাতুনকে অনুরোধ করবো তার পরিচয়টি দেওয়ার জন্য। শিখা আপু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শিখা আপু? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিকাল। আমি শিখা। হ্যালো, শোনা যায়? হ্যালো। জি জি। আচ্ছা, আমি শিখা খাতুন। আমি টার্নিং পয়েন্টে আছি অ্যাডভোকেসি অফিসার হিসেবে। আর হচ্ছে আমরা মূলত কাজ করি প্রতিবন্ধীদের দক্ষতা এবং সক্ষমতা উন্নয়নে। আরেকটা আছে আমরা হচ্ছে নারীদের নিয়ে SRHR একটা কাজ করছি। সেখানে হচ্ছে ইউএনডিপির একটা প্রকল্প আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। সেখানে হচ্ছে প্রতিবন্ধী পুরুষ বলেন আর নারী বলেন, তাদের হচ্ছে একটা যে SRHR রাইটস আছে সেই নিয়ে আমরা হচ্ছে দ্রুত কিছু করার চেষ্টা করছি। তো এই ছিল আমাদেরই। আর হচ্ছে আমরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু আলোচনা পাবো। আশা করছি সেখান থেকে আমরা কিছু শিখতে পারবো। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ আপনাকে। যে আমরা এখন হচ্ছে যে অনুষ্ঠানে ওয়েবিনিয়ারে আসলে মূল পর্বে চলে যাব আমরা। আমরা হচ্ছে মূল পর্বে যাওয়ার আগে আমাদের দুইজন পার্টিসিপেন্ট এখনো যুক্ত হতে পারেনি। একজন হচ্ছে লন্ডন থেকে যুক্ত হবেন মোশাররফ ভাই, আর একজন হচ্ছে গ্রাসরুট লেভেলে কাজ করতেছেন কুলসুম আপা। ওনারা হচ্ছে এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হতে পারেনি। তারা সম্ভবত অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবে আমাদের সাথে। আমরা হচ্ছে যে মূল আলোচনা যাওয়ার আগে হচ্ছে আমরা বা আলোচনাটা একটু ভিন্নভাবে করার জন্য চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমরা আমাদের মধ্যে যারা ইউথরা কাজ করতেছে তাদের এক্সপেকটেশনের জায়গা থেকে তাদের থটটাকে আমরা চিন্তা করব, এবং হচ্ছে আমাদের যারা প্যানেলিস্ট আছেন তারা এইটার উপরে আমাদের কিছু ব্রিফ করবেন, যেগুলো আসলে আমাদের ফিউচার ইনক্লুসিভ বাংলাদেশ গড়তে সহযোগিতা করেন। আমি হচ্ছে বদিউজ্জামান আলামিন ভাইকে রিকোয়েস্ট করব যে আসলে আপনি এখন রিসেন্টলি প্যারা ফুটবলের সাথে যুক্ত হয়েছেন, এবং আসলে আপনি কি বলা হয় একজন প্রতিবন্ধী, যুব প্রতিবন্ধী বা হিসেবে আপনি আসলে ফিউচার বাংলাদেশটা কিভাবে এক্সপেক্ট করেন, আসলে এই জায়গাটা যদি আপনি বলেন তখন আমাদের প্যানেলিস্টরা আরো ব্রিফলি এটার সাথে সম্পৃক্ত করতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি জহুর ভাইকে আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, এবং খুব বেশ কিছু পরিচিত মুখ এখানে পেয়ে খুবই ভালো লাগতেছে। বিশেষ করে আমি এখানে যাদেরকে চিনি, ভাস্কর দা আছেন, আমাদের শ্রদ্ধেয় ভ্যালেরি টেইলর সিস্টার আছেন, এবং একই সাথে কিছু নতুন অংশগ্রহণকারী। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ইয়ুথ বলতে আমরা যেটা বুঝি, আমি একটু আমার ছোট্ট অভিজ্ঞতার কথা একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু মানে ছোট শিশু বয়স থেকে যারা প্রতিবন্ধিতা নিয়ে বড় হচ্ছি, যুব হচ্ছি, স্কুল লেভেল পার করছি, কলেজ লেভেল পার করছি, তারপর আমরা একটা বিষয়ে যেতে চাই, হয় কেউ চাকরিতে যাচ্ছে, কিংবা কেউ ছোট ছোট উদ্যোগে চলে যাচ্ছে, কেউ আবার কারো কারো হচ্ছে নিজের কমিউনিটিকে ডেভেলপ করার জন্যই কাজ করার চেষ্টা করতেছে। ব্যাপারটা হচ্ছে যে একজন আমাদের ডিসাবিলিটি কমিউনিটির মাঝে বিভিন্ন ধরনের ডিসাবিলিটি আছে, কিন্তু দিন শেষে সমস্যাটা একটা জায়গায় দেখা গেছে যে আপনি একজন ব্লাইন্ড পার্সনের কথা বলেন, সে চোখে দেখে না, তাই তার অনেকগুলো লিমিটেশন আছে। একই সাথে সে হয়তো একটা জায়গায় যেতে পারে। একই সাথে একজন হুইল চেয়ার ইউজার বলেন, সে হয়তো মুভ করতে পারতেছে না, তাই কিছু একটা জায়গায় যেতে পারতেছে না, তাই তার কাছে ওই জিনিসটা অদৃশ্য। আবার একই সাথে একজন ডেফ, তাকে যদি ধরেন, সে হচ্ছে
দেখতেছে কিন্তু বলতে পারতেছে না। সবকিছুই কিন্তু ওই বিষয়টা থেকে, যে বিষয়টাই থাকুক না কেন সেটা থেকে শুরু। বড় হচ্ছে যে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের মতো একটা দেশে মূলধারার যে প্রতিবন্ধী বা মূলধারার যে যুবরা আছে, তারাই বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতেছে। তাদের কেরিয়ার রিলেটেড হোক, অপরচুনিটি রিলেটেড হোক, সেখানে হচ্ছে যে প্রতিবন্ধী যারা যুব আছে তাদের কিন্তু এই বাধাগুলো থেকে যাচ্ছে। যে একদিকে তো যুবরা 100% অনভিজ্ঞ হয়, তাদের অভিজ্ঞতার জায়গা বা তাদের জায়গাটা আসলে ওরকম থাকে না। তো অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের তারা সম্মুখীন হয়। মূলধারার যে যারা অপ্রতিবন্ধী যুব আছে তারা যেমন চ্যালেঞ্জে হয়, ওই জায়গাটাতে বিভিন্ন অ্যাক্সেসিবিলিটির কারণে, হোক সেটা দৃষ্টি প্রতিবন্ধিতা, হোক সেটা শারীরিক প্রতিবন্ধিতা, হোক সেটা বাক ও শ্রবণ প্রতিবন্ধিতা, যে প্রতিবন্ধিতাই ধরেন এই জায়গাটা থেকে প্রথমেই হচ্ছে সে পিছিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের দেশে প্রতিবন্ধী যুবদের এরকম একটা পথ তৈরি হয়নি যে আজকে সে বিভিন্ন পড়াশোনার লেভেলটা পার করে এসে সে কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে ম্যাচ করবে, এভাবে তার ওরকম একটা প্ল্যাটফর্ম হয়। একই সাথে আজকে এখানে সিস্টার ভ্যালেরি আছেন, তারপর হচ্ছে মোশাররফ ভাই হয়তোবা জয়েন করবেন। আমরা হয়তোবা তাদের যে আদর্শটা, আছে, তারা যে ভিউ নিয়ে কাজ করতেছে, সেইটা হচ্ছে যে আমরা আসলে ওরকম নিতে পারি না। তাদের আদর্শের জায়গাটাকে ফলো করে আমরা আমাদের কমিউনিটিকে ডেভেলপ করে যেভাবে ঝাঁপিয়ে পড়তে পারি, সেটা কিন্তু আমরা পারি না। লাইক আমরা যদি চেষ্টা করি বছরে একবার, মানে সিস্টার ভ্যালেরি আছেন, মোশাররফ ভাই আছেন, এরা তো অনেক চ্যালেঞ্জ ফেস করে বাংলাদেশের ডিসাবিলিটি সেক্টরটাকে একটা জায়গাতে তারা নিয়ে আসছেন। তাদের সাথে যদি আমাদের ইয়ারলি একটা বন্ডিং হয়, আমরা অনভিজ্ঞ থাকি। আমি একটু আপনাকে আজকে উপস্থিত সবাইকে আমি একটু একটা বিষয় ইনফরমেশন দিতে চাই। দেখেন, আমার ডিসাবিলিটি আছে, কিন্তু আমার ডিসাবিলিটি থাকা সত্ত্বেও আমি ডিসাবিলিটি সেক্টরটাকে জানতাম না। লাইক ধরেন, আমি স্পাইনাল কর্ড ইনজুর্ড কাকে বলে এটা আমি জানতাম না। এটা আমি সাভারে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে এসে ওখান থেকে আমি সিআরপিতে গিয়ে শিখেছি। আমি সেরেব্রাল পলসি কি এটা আমি জানতাম না, বাট এখন আমি সেরেব্রাল পলসি সম্পর্কে অনেক কিছু জানি। তাদের সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা আমি অনেক স্টাডি করার পর শিখেছি। তো আমি নিজে ইয়ুথ ডিপার্টমেন্টের সাথে যুক্ত থেকে আমি কমনওয়েলথের হয়ে মালয়েশিয়া, ভিয়েতনামে কাজ করে আসছি। ফিরে এসে আমি যখন পাশাপাশি সিআরপিতে গেলাম, আমি যখন ওখানে ডিসাবিলিটি সেক্টরে আসার সুযোগটা তৈরি হলো, বা আমার সবসময় একটা কাজ করতে যে আমি আমার কমিউনিটির জন্য, কারণ আমাকে তো ফেস করতে হচ্ছে। আপনারা হয়তো দেখে থাকবেন যে সাভার শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র, ওটা 5 তলাতে ওদের ট্রেনিং সেন্টারটা। আমি দৈনিক 4 বার, আমি একজন ক্রাশ ইউজার, আমার পায়ের সমস্যা, আমি হচ্ছে 4 বার বলতে গেলে 20টা ফ্লোর, মানে 20 বার আমি এই জায়গাতে মানে 4 বার আমি ওঠানামা করছি এই 5 তলা। সো যখন আমি ডিসাবিলিটি বা আমাদের ইয়ুথ কমিউনিটির জায়গাতে কাজ করার সুযোগ পেলাম, এই জায়গাটা অনেক বড়, অনেক অভিজ্ঞতার দরকার হয়। তো সেই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের ছিল না, যার জন্য বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমার যেভাবে ইচ্ছা ছিল সেই জায়গাটা থেকে আমাকে অনেক সরে যেতে হয়েছে। আমি 13 থেকে 15 সাল পর্যন্ত আমি অনেক জায়গাগুলো থেকে আবার যখন চিন্তা করলাম না, নিজেকে ঘুরে দাঁড়াতে হবে, এই কমিউনিটির জন্য দায়বদ্ধতা আছে, কাজ করতে হবে আমাকে, কিন্তু সেই 16 সাল থেকে এখন এসে আমি হয়তোবা আবার একটা জায়গাতে কাজ করতে পারছি। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ এসেছে, অনেকগুলো বিষয়, অনেকগুলো অভিজ্ঞতা ছিল না। এই অভিজ্ঞতার জন্য আমাদের একটা বড় দরকার বন্ডিং, কাছে নিয়ে বন্ডিং দেয়। এখন এই অভিজ্ঞতাগুলো আমরা কোথায় পাবো? এই রিসোর্স কারা? এই রিসোর্স হচ্ছে সিস্টার ভ্যালেরির মতো লোকজন। এই বন্ডিং হচ্ছে, মানে এই জায়গাটা হচ্ছে মোশাররফ ভাইদের মতো লোকজন। তাদের সাথে আমাদের ইয়ুথ যারা আছে, তাদের এই জায়গাটাতে যত বেশি কানেক্টিভিটি, যত বেশি শেয়ার হবে, অ্যাটলিস্ট ইয়ারলি যদি আমরা যদি এভাবে একটা মিট আপ শেয়ারিং করতে পারি, আমাদের অনেক কিছু অভিজ্ঞতা থাকে। ধরেন আমরা যখন একটা ছোট্ট উদ্যোগ নেই যে একটা অর্গানাইজেশন করব, আমাদের অভিজ্ঞতা থাকে না যে আসলে আমরা কিভাবে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট করব,
আমরা কিভাবে একটা টিম পরিচালনা করব, এখানেও বৈষম্য আছে। যদি আপনি লিড করতে চান, অপ্রতিবন্ধী মানুষের একজন প্রতিবন্ধী মানুষের নেতৃত্ব কি মেনে নিবে, কিংবা যখন সে চারপাশ থেকে শুনে যে না এই মানুষটা একজন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্বে কাজ করতেছে, তখন কিন্তু সে এটাকে প্রেস্টিজ হিসেবে। সো এই উদ্যোগের জায়গাগুলোতেও মানসিকতা বলেন, অবকাঠামোগত বলেন, তারপর অভিজ্ঞতার একটা জায়গা বলেন, সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু এই চ্যালেঞ্জগুলো থাকে। আজকে ভাস্কর দা আছেন, সে কিন্তু আমাদের বড় ভাই, আমাদের ইসের সাথে একটা কমিউনিটিকে তার জায়গা থেকেও লিড করতে, কিন্তু আমাদের এই ইয়তদের সাথে, আমরা যারা তরুণ, আমরা যারা যে কোনো ভাবনা থেকে, কল্পনা থেকে, কিংবা আমাদের নিজেদের বাধা থেকেই, আমি হয়তো ইন্ডিভিজুয়াল আমার সমস্যার সমাধান করতে পারি, কিন্তু আমাদের কমিউনিটির সমস্যাগুলো কিন্তু থেকে যাচ্ছে, এবং কমিউনিটির সমস্যাগুলো যখন থেকে যাচ্ছে সামগ্রিকভাবে, তার এফেক্টটা কিন্তু আমার পার্সোনাল, আমার ব্যক্তির উপরে এসেও পড়তেছে। অর্থাৎ একটা সিঁড়ি যদি সকলের জন্য তৈরি না হয়, ওখানে কিন্তু আমারও ব্যারিয়ারটা থেকে যাচ্ছে। তো এভাবে সিস্টার ভ্যালেরি দীর্ঘদিন যারা স্পাইনাল কর্ড ইনজুরি আছে, হুইলচেয়ার ইউজারদের নিয়ে, হুইলচেয়ার ইউজার ম্যাক্সিমাম তারও কিন্তু ওই সমস্যাটা থেকে যাচ্ছে। একই সাথে ভাস্কর দা যে দৃষ্টি প্রতিবন্ধিতার শিকার, তারও কিন্তু ওই সমস্যাটা থেকে যাচ্ছে। আলটিমেটলি সবার কিন্তু আমাদের সমস্যা। এখন এইটা ওভারকাম করার জন্য সিস্টার ভ্যালেরি এখন নিয়ার অ্যাবাউট 80, কিন্তু তার যে আদর্শগুলো, সেই জিনিসগুলো আমাদের তরুণ সমাজ কতটুকু জানে। ভাস্কর দা এই তার কমিউনিটির জন্য যে পরিমাণ কাজ করে যাচ্ছে, সেটা আসলে তার কমিউনিটি কতটুকু জানে। একই সাথে মোশাররফ ভাই তার জায়গাগুলো চ্যালেঞ্জ করে আজকে সে একটা বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে লিড করতে চায়, কিন্তু আমাদের তরুণ সমাজ ওখানে এই কমিউনিটিকে ডেভেলপ করার জন্য আসলে কতজন জানে। একটা দেখেন, বাংলাদেশে এ পর্যন্ত যে 14 লাখ থেকে 15 লাখ কিংবা এখন হয়তো বা 18 লাখের মতো জরিপে আসছে, কতজন লোক হচ্ছে এই লাইক সিআরপি হোক বা এরকম প্রতিষ্ঠানগুলোর সাথে কতজন যুবক জড়িত? 2000, 5000, 10,000, 50,000, 2 লাখ, 5 লাখ, বাকিরা কোথায়? বাকিদের কি অবস্থা আছে? আমরা এমন অনেক দেখি যে যারা, আমার কাছে খুব খারাপ লাগে যে বাংলাদেশে প্রচুর স্কুল হচ্ছে, 40 বছর বয়স পর্যন্ত তারা স্কুলে রেখে দিচ্ছে। তার কি স্কুলে থাকার কথা? অনেক বুদ্ধি প্রতিবন্ধী মানুষকে স্কুলগুলোতে এখনো পড়াচ্ছে, তারা এখনো শিশুর মতো আচরণ করতেছে, তাদের ওই ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে? তো এই জায়গাগুলোতে যাদের, আমি শুধু আজকের আলোচনা একটা শুধু মানে আলোচনা তো আসলে লম্বা শেষ হবে না, এটাকে আমরা চাই যে এই আলোচনাগুলো আরো কন্টিনিউ থাকুক, এবং এই যে যারা বাংলাদেশের মতো জায়গাগুলোতে পথটা তৈরি করেছে, তাদের সাথে যাতে একটা বন্ডিং হয়, যত বেশি শেয়ারিং হবে তত বেশি আমরা আমাদের জায়গাগুলো বলতে পারবো, শেয়ারিং করতে পারবো। এবং কেউ যদি বিপদে পড়েও যায়, কেউ একটা উদ্যোগ নিয়েছে, সে হয়তো বা কোনো একটা ঝামেলায় পড়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু তারাই সহযোগিতা দিয়ে তাদেরকে ধরে রাখতে পারবে। কারণ আমাদের দেশে প্রচলিত আইন, প্রচলিত বিধিবিধান, এগুলো জানা অনেক কঠিন। এগুলো জেনে নিয়ে সব তথ্য তার কাছে থেকে সেই অনুসারে নিজেকে চলা অনেক বেশি চ্যালেঞ্জ। এবং একজন প্রতিবন্ধী মানুষ হিসেবে, একজন প্রতিবন্ধী ইউথ হিসেবে এগুলো আরো বেশি চ্যালেঞ্জ। সুতরাং মানে আমার একটাই জায়গা থাকবে যে আপনাদের সাথে যারা এখানে আছে, তাদের সাথে বন্ডিংটা যত শক্তিশালী হবে, যারা, আপনি জহির ভাই, আপনি যে হোস্ট করতেছেন, আপনি একটা কমিউনিটিকে ডেভেলপ করার, আপনার কমিউনিটিকে, আমাদের কমিউনিটিকে ডেভেলপ করার জন্য, কিন্তু আমাদের কিন্তু অভিজ্ঞতার জায়গাতে 100% বলবো ঘাটতি আছে। এখন এই আমরা অভিজ্ঞতাটা নিব কার কাছ থেকে? তাদের মতো সিনিয়রদের কাছ থেকে, তাদের মতো যারা এই আদর্শটাকে সামনে নিয়ে এসেছেন, ডিসএবিলিটি ডেভেলপমেন্টের যে আদর্শ, তাদের কাছ থেকে। সো আমাদের এই বন্ডিংটা তৈরি করা খুবই খুবই জরুরি। একই সাথে আমরা যদি তাকাই, দেখেন বাংলাদেশের গভর্নমেন্ট প্রচুর কাজ করছে, কিন্তু ইউথ পলিসিতে সব ধরনের প্রতিবন্ধী মানুষদের যে স্পেসিফিক ডেভেলপমেন্টের কথা কি বলা আছে? এটা তো শুধুমাত্র একটা সংগঠনের উপর নির্ভর করবে না, আমাদের ইউথ পলিসিতে অনেক বেশি স্পেসিফিক করতে হবে যুবদের ডেভেলপমেন্টটা। এখন প্রতিবন্ধিতা বলতে আমরা সামগ্রিকভাবে এখন স্পেসিফিক আসতে হবে। একজন স্পাইনাল কর্ড ইনজুর, সেও একজন যুব, একজন দৃষ্টি প্রতিবন্ধী, সেও একজন যুব, একজন ডেফ, সেও একজন যুব, কিন্তু তার এই বিষয়গুলো কি আমাদের ইউথ পলিসিতে আছে? সেই ইউথ পলিসিতে যদি না থাকে, তাহলে হচ্ছে যে গভর্নমেন্ট তো সেখানে ইমপ্লিমেন্টেশনে যেতে পারবে না।
শুধুমাত্র প্রতিবন্ধিতা যে আইনটা হয়েছে এটার আলোকে যে অ্যাকশন প্ল্যান, সেখানে যে সমন্বয়গুলো সেগুলোর কিন্তু নেই আমাদের জায়গাতে। বিচ্ছিন্নভাবে অনেক বড় বড় কাজ হচ্ছে, বিচ্ছিন্নভাবে অনেক শক্তিশালী কাজ হচ্ছে, কিন্তু বড় একটা সমন্বয় নেই। তো এভাবে যদি থাকে আমাদের বাংলাদেশে এখনো অনেক কাজ করার বাকি আছে। আমাদের এখনো ইয়ুথরা একটা ইন্টারভিউ দিতে আসবে, তারা একটা ইউনিভার্সিটিতে পড়তে আসবে, তাদের জন্য এখন পর্যন্ত হচ্ছে যে যেমন ভাই, হ্যাঁ আমি আমি আপনার থেকে ইন্টারেক্ট করতেছি, সময় আসলে খুবই কম আমাদের আমি হাতে। 30 সেকেন্ডে শেষ করতেছি। তো এই যে অ্যাক্সেসিবিলিটি একটা বড় দরকার, যেখান থেকে একটা বাস স্ট্যান্ড তার জন্য নিরাপদ না, একটা লঞ্চ স্টেশন, একটা রেল স্টেশন তার জন্য নিরাপদ না। তো এরকম অ্যাক্সেসিবিলিটি, বন্ডিং এবং কোঅর্ডিনেশন এই বিষয়গুলোর দিকে খুবই গুরুত্ব দিতে হবে, এবং বন্ডিংটা হতে হবে সিনিয়রদের সাথে, লাইক সিস্টার ভ্যালেরি টেলর। আমি বারবার বলছি এই কথাগুলো যে এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাস্কর দা, মোশাররফ ভাই এবং আরো যারা এখানে আমি সবাইকে হয়তো ওরকম চিনি না, কিন্তু তাদেরও যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো নিয়ে আসলে আমাদেরকে চলতে হবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের বদিউজ্জামান ভাই অনেক ইম্পর্টেন্ট কথাগুলো বললো। আমরা মানে এই কথাগুলো হচ্ছে যে আমরা সবাই যেন একসাথে বসে সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা বন্ডিং থাকে, এইটা আসলে আমরা সবসময় এক্সপেক্ট করি। আমার জায়গা থেকে, আমার ফিজিক্যাল ডিসেবিলিটি আছে সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করি যেন সবার সাথে একটা ভালো বন্ডিং থাকে, একটা ফিউচার বাংলাদেশে গড়তে আমরা জানি কাজগুলো করতে পারি। এখন হচ্ছে আমাদের সাথে শিখা আপু। শিখা আপু, আপনি আছেন আমাদের সাথে? শিখা আপু, শিখা আপু আমাকে শুনতে পাচ্ছেন? শিখা আপু আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। হ্যালো। আচ্ছা, আমি শিখা আপু আপনার কাছে একটা প্রশ্ন আমার হচ্ছে, যেটা হচ্ছে সে খুব সংক্ষেপে আপনি উত্তর দিবেন। সেটা হচ্ছে আমরা হচ্ছে যে প্রতিবন্ধী নারী হিসেবে সবচাইতে বেশি আসলে আমরা ভালনারেবল, সবচাইতে বেশি আমরা কি বলা হয় যে অত্যাচারের শিকার, যাই বলেন না কেন, জেন্ডার বেস ভায়োলেন্সের কথা, ভায়োলেন্সের শিকার আমরা সবসময় হই। আপনি ওই জায়গা থেকে মানে কি বলা হয় যে আপনি একজন ইয়াং উইমেন উইথ ডিসেবিলিটিস হিসেবে আপনি হচ্ছে যে একটু বলবেন যেটা আসলে আমাদের আজকের আলোচনাটা খুব ভালো হয়, এবং হচ্ছে যে 16 ডেজ অ্যাক্টিভিজমে যে চলতেছে সেটার সাথে সম্পৃক্ত রেখে যদি আপনি আমাকে বলেন। জি, সরি, আমার নেট কানেকশন একটু দুর্বল, বারে বারে কানেকশন কেটে যাচ্ছে। তো আমিও একজন শারীরিক প্রতিবন্ধী, একজন প্রতিবন্ধী নারী হিসেবে সমাজে অনেক বাধা বিপত্তি আছে, শিক্ষা থেকে শুরু করে আপনার ছোটবেলায় যখন ছোট থেকে আমরা বেড়ে উঠি তখন তো সমাজের একটা বাধা তৈরি হয় যে হচ্ছে সে পড়াশোনা করতে পারবে না, সে স্কুলে যেতে পারবে না, সে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। যখন আমরা স্কুলে যাই কিন্তু তার বিপরীত হয়ে যায়, উল্টা হয়ে যায়। সহজে কিন্তু বড়রা গ্রহণ করতে পারে না প্রতিবন্ধী মানুষদের, শুধু নারী না, প্রতিবন্ধী ব্যক্তিদের সহজে বয়স্করা গ্রহণ করতে পারে না, ইভেন সমাজ। কিন্তু আপনি একটা ছোট বাচ্চাকে আর একটা ছোট বাচ্চার সাথে দেন, প্রতিবন্ধী ছোট বাচ্চার সাথে, সে কিন্তু ইজিলি মিশে যাবে, তাকে সহজে বন্ধু করবে, তার সাথে সবকিছু। একটু নারীদের কথাটা বলেন, কারণ হচ্ছে যে আমরা ওটাই আসছি। তো যখন সে আস্তে আস্তে বড় হতে শুরু করে, তার হচ্ছে যখন বয়ঃসন্ধিকাল আসে, তখন নারীদের বিশেষ করে হচ্ছে বিভিন্ন পরিবর্তন আসে। সেটা হচ্ছে ছেলেদেরও আসে, কিন্তু আমি বলবো যে জায়গাটা হচ্ছে নারীরা সবচেয়ে বেশি হচ্ছে পিছিয়ে, যে হচ্ছে চাকরি ক্ষেত্রে যাক, পরিবার গঠনের ক্ষেত্রে যাক। চাকরি ক্ষেত্রে যদি আপনি কোন জায়গায় কোনো প্রতিষ্ঠানে কোনো জবে যান, তখন হচ্ছে প্রথমে আপনাকে শুনতে হবে নারী হিসেবে যে আপনি কি বিয়ে করেছেন? না, বিয়ে না করলে তো একটু আছে সমস্যা। আর যদি বিয়ে করে থাকেন তখন হচ্ছে বলবে, এমনি নেগেটিভলি অন্যভাবে বলবে না, পজিটিভ ভাবে বলবে, আচ্ছা আপনার তো হাজবেন্ড আপনাকে কাজ করতে দিবে না, ফ্যামিলি থেকে দূরে থাকতে দিবে না, আপনি হচ্ছে নারী, একা কিভাবে থাকবেন, তাও আবার প্রতিবন্ধী নারী, আপনার হচ্ছে সিকিউরিটি আমরা ভার্চুয়ালি আসলে আমরা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটির জায়গা থেকে যদি বলি বা ইনক্লুসিভ এর কথা, যে ভার্চুয়ালি আমরা আসলে প্রোগ্রামগুলো করতে পারি, কিন্তু এতটা নেটের মানে
খুব কানেকশন এতটা পুর, যার জন্য আমাদের অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি সবসময়। যেমন আজকে আমাদের দেরি হয়েছে টেকনিক্যাল প্রবলেমের কারণে। আই থিংক আমরা শিখাপুর কথাটা শুনবো পরে। আমরা এখন হচ্ছে যে আমাদের কি বলে আমরা প্যানেলিস্টের কাছে চলে যাব। আসলে আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা হচ্ছে আমাদের এই সেক্টরটাতে এবং তারা মেইন স্ট্রিমে অনেক ভালো ভালো কাজ করতেছেন। আমরা তাদের কথাগুলো শুনবো। আমি সবার আগেই চলে যাব আমাদের ভাস্কর দার কাছে। কারণ হচ্ছে ভাস্কর দা হচ্ছে আইসিটি সাথে কাজ করতেছে, এটু এর সাথে। এবং আমাদের যদি বলা হয় কোভিড পরবর্তী বা এখন যে কোভিড চলতেছে, এই জীবনটা হচ্ছে ভার্চুয়ালি আমরা খুব কানেক্টেড। এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যদি বলা হয় ভার্চুয়ালি কি বলা হয়, অনেক এক্সেসিবল। কারণ হচ্ছে যে আমরা চাইলেই বাসটাকে এক্সেসিবল করতে পারবো না, আমাদের চলাফেরার জায়গা থেকে গাড়ি এক্সেসিবল করতে পারবো না, বাট আমরা বাসা থেকেই কাজ করতে পারবো। এই জায়গা থেকে আমাদের টেকনোলজির সম্পূর্ণ ব্যবহারগুলো যদি বলা হয়, সেটা আসলে ভাস্কর দা ওইটার সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত আছেন। এই জন্য আমি ভাস্কর দার থেকে অল্প সময়ে কিছু কথা শুনবো। ধন্যবাদ আপনাকে, এবং আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে এখানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। এবং আসলে দেখেন, the great Valerie is here, so it is always an honor for a person to talk in front of her. We must carry the values of Valerie, how humanity can be supported and how people with disabilities can be empowered with the support and dignity. So I'm really grateful to Valerie that you have given time to us, and thank you very much. এবং আমি এখানে আমাদের সালাম ভাই আছেন, আমাদের দীর্ঘদিনের একজন সংগ্রামী মানুষ। সত্যিকার অর্থে আমার খুব ভালো স্মৃতি আছে ওনার সাথে, এবং আমরা মনে করি যে আমরা যে আদর্শ ধারণ করি সে একই আদর্শের মানুষ সালাম ভাই। এবং অন্যান্যরা যারা আছেন, হারুন ভাই সহ অন্যান্যরা, জহির ভাই, তরুণরা যারা আছেন, আপনারা সবাই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য এবং শোনার জন্য। আসলে দেখুন, প্রতিবন্ধী মানুষের প্রতিবন্ধকতা জয় করার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে প্রযুক্তি। আমাদের অ্যাসিস্টিভ টেকনোলজি না থাকলে আমরা কিন্তু আমাদের ডিসেবিলিটিটাকে জয় করতে পারি না। উই কান্ট উইন আওয়ার ডিসেবিলিটি উইদাউট টেকনোলজি। আপনি দেখেন, আপনি এখন যদি চিন্তা করেন যে আসলে অন্য কোনো মানুষের সাথে কিন্তু আমাদের আর কোনো পার্থক্য নেই, শুধুমাত্র প্রযুক্তির কারণে। আমার কাছে যদি একটা পাওয়ার হুইল চেয়ার থাকে, আর আমি যদি বিল্ডিংটা যদি আমার জন্য উপযোগী হয়, তাহলে কিন্তু আমি অন্যদের মতো পারফর্ম করতে পারি। এখানে কারো কোনো সহযোগিতা আমার প্রয়োজন হয় না। আমার ডিসেবিলিটি বলে কিছু থাকে না যে আমি সব জায়গায় নিজেই যেতে পারি। আবার সেম টাইম যদি আমার ওয়েবসাইটটা যদি অ্যাক্সেসিবল হয়, তাহলে কিন্তু কারো কোনো সহযোগিতা ছাড়াই আমি আমার কাজ করতে পারি। তো কোভিডে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে, আপনারা জানেন যে এটুআই থেকে আমরা অনেকগুলো কাজ করেছি, যার ধারাবাহিকতায় কিছু টেকনোলজিক্যাল ইনোভেশন কিন্তু প্রতিবন্ধী মানুষদের জন্য তৈরি হয়েছে। যেমন এক্সাম্পল আমরা যদি বলি, সেটা হচ্ছে আপনারা সবাই ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের প্রতিবন্ধী মানুষ কিন্তু এই ধরনের টেকনোলজি ব্যবহার করতে পারেন। যেমন অ্যাক্সেসিবল ডিকশনারি, যেটা www.accessibledictionary.gov.bd, এটা আমার একটা ইনোভেশন। আপনি চাইলে এখনই অ্যাক্সেসিবল ডিকশনারিটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো অ্যাক্সেসিবল ডিকশনারিটা হচ্ছে একটা মডেল অফ ইনক্লুশন, যেখানে সালাম ভাই যেমন ব্যবহার করতে পারে, আমিও ব্যবহার করতে পারি, ভ্যালেরিও ব্যবহার করতে পারে, এবং আমাদের অন্য যারা প্রতিবন্ধী মানুষ তারাও ব্যবহার করতে পারে, একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ব্যবহার করতে পারে। অর্থাৎ এমন একটা সমাজের কথা আমরা ভাবছি, সেটা যেখানে ইনক্লুসিভ ডিজাইন নিয়ে আমরা কথা বলবো, ইউনিভার্সাল ডিজাইন নিয়ে কথা বলবো। আমরা আসলে সেপারেটলি প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু একটা তৈরি করতে হবে এইটার পক্ষে না। যা কিছু তৈরি হবে সবকিছু প্রতিবন্ধী বান্ধব হবে। আপনারা বলেছেন যে আমি এটুআই সাথে কাজ করতে গিয়ে যে কতগুলো সমস্যার সম্মুখীন হয়েছি, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার ওয়েব অ্যাক্সেসিবিলিটি। বাংলাদেশের সারা পৃথিবীর সর্ববৃহৎ ওয়েব পোর্টাল, যেটা হচ্ছে bangladesh.gov.bd, যেখানে 25,000 ওয়েবসাইট কিন্তু কানেক্টেড, বাট আনফরচুনেটলি দ্যাট ওয়েবসাইটস আর নট অ্যাক্সেসিবল। তা আমরা এখন পর্যন্ত কাজ করে যেটা করতে পেরেছি, প্রায় 70% ক্ষেত্রে আমরা এটাকে অ্যাক্সেসিবল করতে পেরেছি। অর্থাৎ ডেফ পিপলরা ব্যবহার করতে পারে, ব্লাইন্ড পিপলরা ব্যবহার করতে পারে, কিন্তু আরো 30% এখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা যায় নাই। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী যাদের বিশেষ করে যাদের কোনো ফিঙ্গার দিয়ে সে কাজ করতে পারে না, এই ধরনের প্রতিবন্ধী মানুষদের জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এমন ভাবে আমরা ওয়েবসাইট গুলোকে তৈরি করতে পারি যাতে সে শুধুমাত্র ইশারা দিয়ে কিংবা ভয়েস দিয়ে ওয়েবসাইটটা অপারেট করতে পারবে। সো এই জন্য আমরা এখন কাজ করছি।
এছাড়াও আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা এখানে আজকে যুক্ত আছেন তরুণরা, আপনারা সরকারের আরেকটা চমৎকার প্ল্যাটফর্ম আছে, লার্নিং প্ল্যাটফর্ম, যেটি আমরা অ্যাক্সেসেবল এন্ড ইনক্লুসিভ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে muktopad.gov.bd। আবার বলছি www.muktopad.gov.bd। এই ওয়েবসাইটটাতে আপনি গিয়ে যে কোনো ধরনের প্রশিক্ষণ আপনি গ্রহণ করতে পারেন। ইভেন আমাদের টিচারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে, উন্নয়ন কর্মীদের জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আছে। ইভেন আপনি যদি উদ্যোক্তা হতে চান সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। কোভিড নিয়ে প্রচুর ম্যাটেরিয়ালস ওখানে আছে, এবং বিশেষ করে আমরা কিছু অ্যাক্সেসেবল টিউটোরিয়াল করেছি কোভিডের। আমি আশা করছি আপনারা এটা ব্যবহার করবেন। দেখবেন কোভিড নিয়ে প্রতিবন্ধী মানুষদের জন্য কিন্তু কিছু গাইডলাইন করা হয়েছে, যে কি কোভিডে করা যাবে, কি করা যাবে না, কিভাবে করতে হবে, WHO গাইডলাইন ফলো করে এবং ডিজি হেলথের গাইডলাইন ফলো করে আমরা কিছু টিউটোরিয়াল করেছি মুক্তপাঠে। আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আরেকটা বড় কাজ আমরা মনে করি, প্রতিবন্ধী মানুষরা সবাই মিলে আমরা একটা কাজ করতে পারি। আপনারা জানেন আমাদের 333 এই সার্ভিসটা কিন্তু ইতিমধ্যে প্রতিবন্ধী বান্ধব করা হয়েছে। অর্থাৎ যারা ইশারাভাষী মানুষ তারাও টেক্সটের মাধ্যমে সেবা পেতে পারবে, আর যারা কথা বলতে পারেন আপনি তো ডায়াল করে এই সেবাটা নিতে পারবেন। তবে আমরা এখন সরকারকে পরামর্শ দিচ্ছি এই 333-তে যাতে একটা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা সেবার জায়গা থাকে। অর্থাৎ প্রতিবন্ধী মানুষদের জন্য কি সেবা প্রয়োজন সে অনুযায়ী কিছু তথ্য সেবা প্রদান করার জন্য আমরা 333-কে অনুরোধ করেছি। আমরা বলছি ইনক্লুসিভ ন্যাশনাল হেল্পলাইন। আপনারা আজকারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা A2I-কে বলবেন যাতে আমরা, অর্থাৎ একজন প্রতিবন্ধী মানুষ যদি গ্রামের থেকে ফোন করে বলে যে আমি প্রতিবন্ধী ভাতাটা কোথায় পেতে পারি, কিভাবে পেতে পারি, 333-তে সে ফোন করলে জানতে পারবে। একজন প্রতিবন্ধী ব্যক্তির প্যারেন্টস যদি মনে করে যে তার সন্তানকে কোন স্কুলে নিয়ে যাওয়া যেতে পারে, তার আশেপাশে কোন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্কুল আছে, বা কোথায় সে কি সেবা পেতে পারে, এই বিষয় সংক্রান্ত একটা তালিকা করে আমরা এই 333 অংশ করার জন্য অলরেডি A2I-কে পরিকল্পনা দিয়েছি। আমরা আশা করছি তারা সেটা অ্যাকসেপ্ট করবে এবং আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা এই ধরনের সেবা পাবো। আরেকটা উদ্যোগ আমি আপনাদেরকে অনুরোধ করবো, এটা আপনারা দেখতে পারেন যারা শিক্ষকতার সাথে যুক্ত আছেন, তরুণদের কথা আমি শুনছিলাম, তরুণ অনেক শিক্ষকরা আছে, আপনারা টিচার্স পোর্টালের অংশ হয়ে যান, এবং বিশেষ করে যারা শিক্ষক আছেন তারা এই টিচার্স পোর্টালের অংশ হন এবং আপনি সেখান থেকে অনেক সুবিধা অর্জন করতে পারেন। কিশোর কানেক্ট আরেকটা উদ্যোগ আমাদের A2I-এর। আপনারা এই কিশোর কানেক্টের সাথে যুক্ত হতে পারেন, বিশেষ করে তরুণ প্রতিবন্ধী ব্যক্তিরা। এছাড়া আমি আসলে A2I-এর কাজগুলো বলতে গেলে অনেক লং একটা হিস্ট্রি হয়ে যাবে, আমি সেদিকে বেশি যাচ্ছি না। আমাদের আরেকটা বিষয়, আমরা এই কোভিড কালে আমরা কিছু কাজ করার চেষ্টা করছি। আপনারা জানেন আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি, সাথে আমরা একটা ইনক্লুসিভ ফাইন্যান্স প্রোগ্রাম করছি। অর্থাৎ প্রতিবন্ধী মানুষদের জন্য আমরা একটা অর্থায়ন, মানে এটা কিন্তু মাইক্রো ক্রেডিট না, আমরা এটাকে বলছি যথাযথ অর্থায়ন। অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের যে ধরনের অর্থায়ন প্রয়োজন, কারো হয়তো ক্রেডিট দরকার, কারো লোন দরকার, কারো অনুদান দরকার, কারো প্রশিক্ষণ দরকার, কারো বিজনেস লিঙ্কেজ দরকার। তা আমরা এখানে একটা পাইলটিং করছি। ইতিমধ্যে 2000 প্রতিবন্ধী মানুষকে এখানে আমরা সংযুক্ত করতে পেরেছি, যারা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করেছেন এবং তারা তাদের ব্যবসা করছেন, এবং তাদেরকে যার প্রয়োজন তাকে আমরা লোন প্রদান করছি, যার প্রয়োজন তাকে আমরা অনুদান প্রদান করছি, যার প্রয়োজন তাকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, যার প্রয়োজন তাকে আমরা আপনার মার্কেট লিঙ্কেজ করে দিচ্ছি। অর্থাৎ এইখানে চট্টগ্রাম অঞ্চলে যে কোনো প্রতিবন্ধী মানুষ চাইলেই কিন্তু ইপসার সাথে যুক্ত হতে পারে এবং যুক্ত হয়ে সেখান থেকে কিন্তু তারা একটা সেবা নিতে পারে। তো এইখানে আমাদের এটা বড় একটা পাইলটিং হচ্ছে, এটা আশা করছি সারা দেশে ছড়িয়ে যাবে, কারণ এটা PKSF-এর এটা চমৎকার একটা উদ্যোগ, আমার খুবই ভালো লেগেছে। আমি দেখেছি যখন প্রতিবন্ধী মানুষরা নিজেরাই নিজের পায়ে দাঁড়াচ্ছে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে আসলে এই কোভিড এর কারণে কিন্তু আমাদের তরুণদের কিছু অপরচুনিটি তৈরি হয়েছে, আবার কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অপরচুনিটিটা কি, আমরা এত বেশি ইলেকট্রনিকলি ডিজিটালি কানেক্টেড ছিলাম না, আমরা কিন্তু এখন কোভিড এর কারণে ডিজিটালি ইলেকট্রনিকলি কানেক্টেড হচ্ছি। এটা কিন্তু তরুণদের জন্য অপরচুনিটি। আপনি প্রথমবারের মতো বুঝতে পেরেছেন যে ডিজিটাল ওয়ার্ল্ড কত ইনক্লুসিভ আপনার জন্য। আবার সেম টাইম চ্যালেঞ্জটা কি, সেটা হচ্ছে যে আমাদের তরুণ প্রতিবন্ধী বন্ধুরা যারা বিশ্ববিদ্যালয় শেষ করেছেন বা চাকরির জন্য যারা অপেক্ষা করছিলেন, তাদের চাকরি পাওয়াটা একটু ডিলে হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখন কোনো কর্মসংস্থানটা খুব কঠিন হয়ে গেছে এবং অনেক তরুণ প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, অনেকের মধ্যে চাকরি চলে গেছে। এই ক্ষেত্রে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আমি তরুণদের জন্য যে পরামর্শটা দিব, দেখুন
আমরা সকলেই কিন্তু একটা যুদ্ধে আছি, অর্থাৎ আমরা সবাই যে সফল হচ্ছি তা না, আমাদের সফলতা ব্যর্থতা মিলে আমরা একটা যুদ্ধের মধ্যে আছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সব সময় একে অপরের পাশে থাকবেন, কখনো বড়দের কোনো সমালোচনা করবেন না। আমি কখনোই আমাদের গুরুজনদের কখনো প্রকাশ্যে সমালোচনা করি না, নিজেদের মধ্যে করতে পারি বা ওনাকে বলতে পারি দাদা বা ভাই আপনার এই কাজটা ঠিক হচ্ছে না, কিংবা নিজেরা বলতে পারি, বাট পাবলিকলি কখনো অন্য বড়দেরকে ছোট করা যাবে না এবং তাদের সম্পর্কে সমালোচনা করা যাবে না, কারণ আমরা কিন্তু যুদ্ধে আছি। আপনি যদি বলেন যে ভাস্কর দা এই অসুবিধা হয়েছে উনি এরকম, তখন আমার যে ভয়েসটা তখন কিন্তু একটু দুর্বল হয়। আমি অনুরোধ করবো যে আমরা একটু দেখুন, আমরা কিন্তু সবাই চেষ্টা করছি, কিন্তু কেউ সফল হচ্ছে কেউ সফল হচ্ছি না। আমাদের যতটুকু যাওয়া দরকার ততটুকু আমরা করতে পারছি না, কিন্তু একেবারে কিছু হয় নাই তা না। কিন্তু গত 12 বছরে যত বেশি সরকারি পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী সহ সকল ধরনের প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, গত 40 বছরে সেটা হয়নি। এটা কিন্তু আমাদেরকে মানতে হবে। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেছি তখন আমি হাঙ্গার স্ট্রাইক করে ভর্তি হয়েছি। এখন 150 জন প্রতিবন্ধী মানুষ যুক্ত হয়েছে। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। তো এই হচ্ছে বিষয়। আমার মনে হয় যে কারো কোনো প্রশ্ন থাকলে হয়তো আমরা জবাবও দিতে পারবো। ধন্যবাদ। জি ধন্যবাদ। আসলে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আমরা জানলাম যে আসলে আমাদের জন্য এই আইসিটি ডিভিশন থেকে আমাদের আসলে অনেক ভালো ভালো অপরচুনিটি আমাদের জন্য আসতেছে। আপনাকে ধন্যবাদ যে আপনি এটার সাথে সম্পৃক্ত আছেন এবং আমাদের আসলে জব সেক্টরটার জায়গা থেকে যদি আমি বলি যে আমি যে জব সেক্টরটার জায়গা থেকে আমরা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যেটা পলক ভাই যেটা বললো যে হচ্ছে যে জব পোর্টাল তৈরি হচ্ছে, আমাদেরকে ইন্টারভিউটা যেন অনলাইনে হয় সেটা নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করতে হবে। আমার পার্সোনালি রিকোয়েস্ট আপনার কাছে যেন আমাদের ইন্টারভিউ ইয়াটা যেন আমাদের এই প্রসেসটা যেন চালু হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। এটা হচ্ছে আপনার কাছে আমার রিকোয়েস্ট। তাহলে আমরা আরো এক্সেসিবল একটা দেশ আমরা দেখতে পারবো, ফিউচার বাংলাদেশ। আমি এই মুহূর্তে আমাদের সাথে নাতাশা আপু যুক্ত আছেন। নাতাশা আপু দীর্ঘদিন উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে কাজ করেছেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে প্রতিবন্ধী নারীদের সাথে দীর্ঘদিন কাজ করেছেন সেই স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে। আমি নাতাশা আপুকে বলবো যে আসলে কোভিড পরবর্তীতে বা কোভিড চলাকালীন যে সময়টা এখন আসছে যেটা হচ্ছে নিউ নর্মাল, সেটা আমরা বারবার বলতেছি, সেখানে হচ্ছে সফট স্কিলের জায়গা থেকে স্কিল ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আপনি হচ্ছে যদি অল্প সময়ের মধ্যে, আমাদেরকে সময় খুব কম, যদি বলেন যে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং হচ্ছে যে আমাদের ইন ফিউচার আরো কি করতে পারি এটা সম্পর্কে যদি সংক্ষেপে বলেন। আপনাকে আবারও ধন্যবাদ আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য। যে বিষয় হচ্ছে সফট স্কিলস এর ব্যাপারটা, আমরা অবশ্যই যদি ভাবি সেখানে আমাকে ভাবতে হবে যে প্রত্যেকটা প্রতিবন্ধীদের একটা ধরন আছে। আপনাকে সেই ধরন অনুযায়ী সফট স্কিলস গুলাকে হচ্ছে আগে ডিফাইন করতে হবে বা আপনাকে ভাবতে হবে যে আপনি কার জন্য কোনটা প্রযোজ্য। যেমন আমরা ব্রিজ ফাউন্ডেশন যখন সোশ্যাল এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করেছি, যেখানে আমাদের একটা সোশ্যাল মিডিয়া বেসড প্ল্যাটফর্ম আছে যার নাম হচ্ছে ম্যাজিক্যাল আর্ট অফ সাইলেন্স। অর্থাৎ যারা হচ্ছে আপনার শ্রবণ ও বাক প্রতিবন্ধী, তাদের যেই কাজগুলো করলে তাদের দক্ষতাগুলোকে আমি মূল্যায়ন করতে পারবো, সেটা শুরুটা হয়েছিল আইটি দিয়ে, যে গ্রাফিক ডিজাইনিং। কারণ তাদের ভিজুয়ালাইজেশন পাওয়ারটা হচ্ছে অনেক অনেক স্কিলফুল এবং সেটাকে আপনি কাজে লাগাতে পারেন। এবং আপনার যে কাজটা হচ্ছে আপনার দেখা দক্ষতার সঙ্গে জড়িত, এটা আমাদের ফ্যাশন ডিজাইনিং আছে, গ্রাফিক ডিজাইনিং আছে, পেইন্টিং আছে এবং এই ধরনের অনেক কিছু আছে যেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এমনকি কুকিং বা এই ধরনের স্কিলস গুলোকেও আপনি এখানে ইনক্লুড করতে পারেন। সেই সুবাদে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় নেগোসিয়েশনও করি এবং হোটেল রিজেন্সিও একটা ছিল, ঢাকা রিজেন্সি। তো আপনারা যদি কখনো ঢাকা রিজেন্সিতে যান দেখবেন যে বেকারি সেকশনে এই ধরনের ডেফ এবং মিউট এবং হচ্ছে অটিস্টিক একজনকে হচ্ছে প্রমোট করা বা ইনক্লুড করার সে এফোর্টটা তারা দিয়েছেন। এবং এখনো যদি ঢাকা রিজেন্সির কোনো ধরনের ট্রেনিং সার্ভিস আপনারা যান দেখবেন যে তারা এই ব্যাপারে অনেক ওপেন এবং লিবারেল, যে তারা ডেফ এবং মিউট কাউকে ট্রেনিং প্রোভাইড করতে আগ্রহী। এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো খুঁজে বের করা এবং এই জায়গাগুলোতে নেগোশিয়েট করা কাজটা করবে কে, এটা একটা কোয়েশ্চেন আমি আপনাকে বলতে পারি। এই নেগোশিয়েট করার কাজটাই হচ্ছে আপনাকে করতে হবে এবং সেই দক্ষতাগুলো প্রমাণ করার জন্য সুযোগটা আপনাকে দিতে হবে। এইটা একটা বিষয়। আর এর পাশাপাশি আমি যেটা বলবো যে আসলে আমরা এক এক সময় এক একটা ইস্যু বা এজেন্ডা নিয়ে ফোকাস থাকি, কিন্তু এখন যদি আপনি ধরেন ভার্চুয়াল ওয়ার্ল্ড বা এই কোভিড কিন্তু একটা বিষয় দেখিয়ে দিল যে আপনার এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন হচ্ছে ইন্টারনেট এবং ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং ভার্চুয়াল টেকনোলজি, এবং সেটা দিয়ে কিন্তু হচ্ছে আপনি এই ইনক্লুশনটাকে অনেক বেশি এনশিওর করতে পারেন। আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যেখানে আমরা ক্লাসে পাওয়ার পয়েন্ট ব্যবহার করছি, আপনি কিন্তু চাইলে একজন ইন্টারপ্রেটারকে ভার্চুয়ালি বা অনলাইনে এঙ্গেজ করেই কিন্তু হচ্ছে ডেফ এবং মিউট স্টুডেন্টদেরকে আপনি সেখানে এনশিওর করতে পারেন।
আপনাকে কিন্তু কোনো ইন্টারপ্রেটারকে ক্লাসরুমে আনার প্রয়োজন নেই, আপনি ভার্চুয়ালি এই জায়গাটা এনগেজ করে এই কাজটাকে সহজে করতে পারেন। কারণ আমার সাথে কয়েক বছর আগে একজন ছাত্রের কথা হচ্ছিল, উনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেন। ওনার ক্ষেত্রে মানে ক্লাস লেকচার গুলো তুলতে হলে ওনাকে পাশের জন্য সাহায্য নিতে হতো, এবং সবসময় যে পাশের জন্য আপনাকে সাহায্য করবে এটা কিন্তু আপনি বলতে পারেন না। এর পাশাপাশি আমি যেটা বলতে পারবো যে আপনার কর্মসংস্থানের জন্য আপনাকে হচ্ছে এখন স্পেসিফিক হতে হবে যে আপনার এখনকার চাহিদাগুলো কি, সেই জায়গাটায় আপনাকে কানেক্ট করতে হবে। একজন ভিজুয়ালি এম্পেয়ার্ডের কাজের যে দক্ষতা বা যে চাহিদাটা বা যে জায়গাটা তার সাথে তার কথা বলা, তার শোনা, ওই দক্ষতাটা জড়িত। একজন দৃষ্টি এবং বাক প্রতিবন্ধীর জন্য আপনার তার দেখার যে দক্ষতাটা জড়িত। একজন শারীরিক প্রতিবন্ধীর জন্য তার যে দক্ষতাগুলোকে আপনি কাজে লাগাতে পারেন, আপনার তাকে সুযোগ দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে টোকেনিজম বিষয়টাকে আপনি প্রমোট না করে আপনি সত্যিই যদি ইনক্লুশনটাকে ভাবেন বা আপনি ফিউচার সাস্টেনেবল বাংলাদেশের কথা যদি আপনি ভাবেন, আপনাকে সেই বিষয়গুলোকে এনশিওর করতে হবে। আর নতুন যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, যেটা এখন হচ্ছে কনসার্ন হিসেবে আমরা দেখছি না, সেটা হচ্ছে মেন্টাল ডিসেবিলিটি বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন। এটাও আপনাকে কনসিডার করতে হবে, কারণ এই বিষয়টাকেও একটা সময় আপনাকে অনেক মানে দৃঢ়ভাবে মোকাবেলা করার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। কারণ আমরা যখন অফিসের ফর্ম ফিল আপ করি কর্মসংস্থানের ক্ষেত্রে, আপনি দেখবেন যে অনেকেই ভয়ের জন্য কিন্তু সেই তথ্যটা ফিল আপ করে না যে আপনার কি ডিসেবিলিটি আছে। বাট অ্যাংজাইটি ডিপ্রেশন কিন্তু ডিসেবিলিটি একটা পার্ট, এইটা একটা বিষয়। আর আমি শেষ করতে চাচ্ছি যে কথাটা বলে, জেন্ডারের যেরকম ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, ডিসেবিলিটি কিন্তু ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। এইজ অ্যান্ড ডিসেবিলিটি এই শব্দটা হচ্ছে আগামী কয়েক শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। আমি যদি আপনাকে বাংলাদেশের কনটেক্সটে বলি, একজন পুরুষ ধরেন তিনি যদি চাকরি থেকে রিটার্ন করে, তার কাছ থেকে কিন্তু প্রত্যাশা শেষ হয় না, আপনার তখনও তাকে সক্ষমতা প্রমাণ দিতে হয়, ঠিক আছে? এখন তার এইজ পার্সপেক্টিভে যে ডিসেবিলিটি বা এইজিং গ্রেসফুলি and with gracefulness and like with dignity, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আমার এইজিং পারপাসে যখন আমার ডিসেবিলিটি আসে, তখন আমি কোথায় যাব? আমি বলছি না আপনাকে আমার কর্মসংস্থানের বিষয়টাকে সবসময় এনশিওর করে দিতে হবে একজন এইজিং পার্সন বা একজন এইজড পার্সন বা একজন পার্সন ওল্ড পার্সন উইথ ডিসেবিলিটিস, বাট আপনার ডিগনিটি, আপনার এইজিং পার্সপেক্টিভ, আপনার যে ডিসেবিলিটি যেগুলো গ্রো করছে বয়স বাড়ার সাথে সাথে, সেই জায়গাগুলো সেফটি মেজার নিয়েও আপনাদেরকে ভাবতে হবে। কারণ আমরা সবসময় একটা পার্টিকুলার টপিক ওখানে ফোকাস করার পরে আমরা আশেপাশে যে পারিপার্শ্বিক যে পরিস্থিতিগুলো আসতে পারে, একটা কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের যে অ্যাংজাইটি ডিপ্রেশন, এটা আমাদেরকে মেন্টাল একটা ডিসেবিলিটির দিকে নিয়ে যেতে পারে, এই ইস্যুগুলোকেও আপনাকে আনতে হবে। তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বিষয়টা সত্যিই খুব ক্রুশিয়াল, কারণ একটা ইনক্লুসিভ এবং সাস্টেইনেবল ফিউচার অফ বাংলাদেশ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এবং যখন আমরা এসডিজিস কথা বলছি, এই বিষয়গুলোকে অবশ্যই আমাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু কোনোটাই কোনোটাকে বাদ দিয়ে না, একটা একটার সাথে সম্পৃক্ত। ধন্যবাদ সবাইকে। যে আমি এই মুহূর্তে হচ্ছে আমাদের যে কি বলা হয়, আমাদের সাথে যে যুক্ত আছেন সিস্টার ভ্যালুরি, আমি তাকে ইনভাইট করব। সে হচ্ছে ফিউচার বাংলাদেশ সম্পর্কে ভ্যালুরি কিছু বলবে, কারণ হচ্ছে তার সময় অনেক কম, আমাদের সাথে সময় দিচ্ছে, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। কারণ হচ্ছে যে এরকম একটা মানুষ, যেটা হচ্ছে বাংলাদেশে যদি আমি যদি পার্সোনালি বলি যে আমরা আসলে ডিসেবিলিটি সেক্টরে যারাই কাজ করতে আসতেছি, তারাই সিআরপির সাথে সম্পৃক্ততা থেকেই দেখা যায় সবাই আসলে সব জায়গায় ছড়ায় ছিটে আমরা পড়তেছি। আই থিংক এটাই হচ্ছে যে আমাদের একটা জায়গা যেখান থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু জানার থাকে, অনেক কিছু আশাও থাকে, এক্সপেকটেশনটাও সিআরপির দিকে বেশি থাকে। কারণ হচ্ছে যে সিআরপি আমাদেরকে এটা করবে ওইটা করবে, এরকম এক্সপেকটেশন আমাদের ইয়াং জেনারেশনের জায়গা থেকে আমরা অনেক বেশি আমাদের ইয়ারটা থাকে আসলে। সেই জায়গা থেকে আমরা সিস্টার ভ্যালুরকে বলবো যে ফিউচার ইনক্লুসিভ বাংলাদেশটা সে কিভাবে দেখে এবং তার কি পরামর্শ আসলে এই জায়গা থেকে, প্লিজ। Johirul, thank you very much for this invitation. I'm very happy to be able to join you. And it was so good for me to hear about an accessible dictionary. And I enjoyed what Natasha had to say just a few moments ago. Thinking of an inclusive Bangladesh, I was taken back in my memory to when I first arrived in this country 50 years ago. And what made such a great impression on me was the wonderfully warm and generous hospitality that
is a shining example of Bangladeshi people. In England, I think things are rather different. I know here, if you go just wandering around a local village, people will come up to you and then they'll say, well, come in and sit down. And then so often a meal is cooked and prepared. And this to me is just the most wonderful hospitality, including a complete stranger. And I could remember the excitement of being invited to a wedding reception in a local village. This is, as I say, many years ago. And we were eating our rice meal on plates that were made out of banana tree leaves. We were sitting on the floor with everyone just about from the local village who'd been invited to this wedding reception. And I felt then that there is a most marvelous inclusivity feeling in a Bangladesh village. And I think it's also part of the characteristics of Bangladeshis. When I think of our CRP, Center for the Rehabilitation of the Paralyzed, when I see rows of inpatients who either have a broken neck or a broken back, but I never remember them complaining about it. They seem so dignified, so accepting. And I can always remember thinking, when I've asked somebody paralyzed from the neck down, so they can't move their arms, their trunk, their legs, also they cannot feel in the skin through all this extent of their bodies. And when I would say, well, how are you? And they would answer with a smile. They'd say, I'm fine. How are you? And you suddenly realize that maybe the body is broken, but something we can never break is the person's spirit, that incredible fighting spirit to make the most of every day of their lives. I wanted just to share another example of how we can include people with disabilities, how it sometimes happens here. On Thursday, December the 3rd, the International Disability Day, we started our day of remembrance with a basketball competition. We then went on the basketball court with our occupational therapists, sharing about all the important features of this COVID-19. So reminding some of our patients and bringing to the attention of some for the first time. So the idea of the importance of wearing masks and avoiding crowds and keeping a social distance from anybody that we might be talking to or walking along with. And what was really very wonderful was one of our spinal injuries patients, his name is Rafiqul Islam. He was a childhood friend of the great singer Asif Akbar. And Rafiqul had asked Asif if he could come to CRP Shaba and sing to our patients on the International Disability Day. And what was so lovely was he agreed, but we realized that if we had many, many people in the audience sitting in our large auditorium, our large hall, this would not be keeping to the rules of keeping a distance from the next person. So we walked through the wards with Asif, and he would stop at certain situations
and sing to our patients. And what was rather lovely was it was brought to my attention that we have a loudspeaker at the nurses' station. So if somebody talks from there or sings like Asif, everybody throughout the wards can hear. And we have wards for more than 100 spinal injuries. And so Asif was so easy. He sat down as if he did this every day of his life. He sang very, very beautifully to our patients. And then we walked on from our wards to the hostel where our cerebral palsy children are having their treatment. And they, for many months, have had a very different sort of experience of being a CRP, the school not functioning and some of the treatment being reduced and keeping very much to themselves in their hostel. But Asif went into their room where they were sitting in a big circle in their wheelchairs and sang to them. And it was just so lovely to see the smiles on people's faces, the immediate recognition of who he was. And this was so special for us because it was through one of our spinally injured previous patients that had known him and had invited him. Another way that we see how our people in wheelchairs are being included, we always had a team made up of male spinal injuries playing wheelchair basketball. But now we have a very skillful team of female women basketball players, and many of them will have not gone often much further than their local town. But now we find they need a passport because they have been invited to play in a basketball competition played in wheelchairs, and they've been to Kathmandu. They played in a competition in Bangkok. They played in Bali, in Indonesia, in another basketball competition. So this now is opening up the world to Bangladeshis who have a spinal injury, who are using wheelchairs, when they join competitions with many other people from different parts of the world joining. So these are just a few reflections of what I find is very special about the way people include others in Bangladesh. And of course, knowing that so many people are not having the chance of treatment and rehabilitation, we know that in future, we hope the new normal will be that we will renew our efforts to include more and more people with disabilities. Having the pleasure of hearing professional singers like Asif being able to play wheelchair basketball as a way of increasing their self-confidence and knowing that they can then go on and travel to join international competitions. I think I should draw my few words to a close, but thank you for this chance to share with you. ওয়েলকাম। আমরা আসলে খুবই আজকের প্রোগ্রামে যদি বলা হয় যে প্রোগ্রামের সার্থকতাগুলো, তখন হচ্ছে যে সিস্টার ভ্যালোরির উপস্থিতি সেই সার্থকতাটা আসলে তুলে ধরছে এবং হচ্ছে যে এত সুন্দর ইনফরমেটিভ আমাদের সাথে কিছু শেয়ার করা, সেটা আমাদের জন্য অনেক সামনে ইন ফিউচার আমাদের অনেক কাজে লাগবে। আমরা এই মুহূর্তে আসলে আমরা শুনতে চাবো, আমাদের সময় খুব কম, সেই জন্য হচ্ছে যে আমরা মোস্তফা ভাইকে অনুরোধ করব যে ইনক্লুসিভ হিউম্যানিটেরিয়ান রেসপন্স নিয়ে কিছু কথা বলার জন্য। কারণ হচ্ছে যে মোস্তফা ভাই রিসেন্টলি আমফান প্রজেক্ট নিয়ে অনেক কাজ করছে, আমরা সবসময় দেখলাম যে অনেক ভালো ভালো কাজ হচ্ছিল। এই জন্য হচ্ছে যে ইনক্লুসিভ হিউম্যানিটেরিয়ান রেসপন্স নিয়ে আসলে কিছু কথা তার থেকে আমরা শুনতে চাচ্ছিলাম।
মোস্তফা ভাই। Thank you. It is really a pleasure to talk about a different angle of humanitarian response for person with disabilities in a new normal situation, and specifically in front of Valerie, Bhaskorda, Salam Bhai. শুধু যেই মানে অনুভূতির জায়গাগুলো আমরা জানি যে সাইক্লোন আমফানের কারণে আমাদের উপকূল অঞ্চল এর মানুষজন একটা অত্যন্ত ভালনারেবল, অত্যন্ত ক্রাইসিস পিরিয়ড পার করেছে এবং ইভেন এটার সাফারার তারা এখনো। অন এ নোট, 30% household families totally displaced in Satkira Khulna region, and repeatedly they faced crisis over crisis in those Satkira Khulna region due to flood, due to saline water intrusion in those communities. More than 100 embankments completely broken, and as a result, the cyclone shelters, the flood shelters overcrowded, and in addition, 25,000 families living under roadside, under embankment side. So basically the thing is which I felt, যেটা আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে আমি একটু ভাস্করদা এবং আমাদের ভেলোরি সিস্টার ভেলোরির দৃষ্টি আকর্ষণ করছি যে ওই সমস্ত জায়গায় বিশেষ করে সাইক্লোন সেন্টার গুলোতে আপনারা চিন্তা করতে পারেন আমাদের ভবিষ্যৎ যখন আমাদের কাজের আরো সুযোগ সৃষ্টি হবে, বিকজ বাংলাদেশে intensity and frequency of disaster is increasing, and it is increasing in a high trend. এবং সেইখানে আমরা দেখছি যে আমাদের ছোট ছোট কিছু উদ্যোগ ভ্যালু অ্যাড করবে, লাইক এই সাইক্লোন শেল্টার গুলোতে যদি অ্যাক্সেসিবিলিটি ফিচার্স ইনক্লুড করা যায়, এই সাইক্লোন শেল্টার গুলোতে যদি কিছু বেসিক অ্যাসিস্টিভ ডিভাইসের ব্যবস্থা করা যায়, তাহলে vulnerable people in particular vulnerable situation এই কিছু অ্যাক্সেসিবিলিটি ফিচার্স এবং অ্যাসিস্টিভ ডিভাইস না থাকার কারণে তাদের লাইফটা আরো বেশি ভালনারেবল হয়ে যায়, তাদের ডিপেন্ডেন্সিটা আরো বেশি ইনক্রিজ করে। তো এই জায়গাটাতে আমরা চেষ্টা করছি বিং এ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, আমরা কিভাবে আরো বেশি বেশি পারসন উইথ ডিসেবলদেরকে তাদের চাহিদার আলোকে সুবিধা দিতে পারি থ্রু আওয়ার humanitarian response and through our development program as well. যেই জায়গাটাতে যেহেতু ভাস্করদার একটা বিশাল বিশাল অভিজ্ঞতা আমাদের অ্যাক্সেস টু ইনফরমেশন নিয়ে কাজ করার জন্য, সেক্ষেত্রে যেটা দাদার কাছ থেকে আমরা হয়তো লেটার পার্টে একটু শুনতে চাবো, আগ্রহ আছে, সেটা হলো দাদা ডিসেবিলিটি রিসেগ্রিগেটেড ডেটা ইনফরমেশন যদি আমরা বলি, এগুলোর একটা সেগ্রিগেশন থাকা, পার্টিকুলারলি যেই জায়গাগুলো ডিজাস্টার প্রন এরিয়া সেই জায়গাগুলোতে কি ধরো মানে কত সংখ্যায় পারসন উইথ ডিসেবল আছে, এদের এজ ক্যাটাগরি গুলো কি রকমের, এবং ইমার্জেন্সি সার্চ এন্ড রেস্কিউ অপারেশনটা ইনিশিয়েট করার জন্য কি কি ধরনের কাজ আমরা খুব সহজে নিতে পারি। আমাদের কাছে যদি অ্যাভেলেবল ডাটা ইনফরমেশন থাকে বাই ইউজিং আইসিটি অ্যাপ্লিকেশনস, তাহলে আমরা সেই জায়গাগুলোতে আরো প্রম্পট, আরো কুইক, আরো সেফেস্ট ওয়েতে কাজ করতে পারবো। আর আমরা আমাদের ডোনার কমিউনিটিতে যারা কাজ করেন, ডিফ্যাট, ডিফিড, আমরা ইকোর সাথে কাজ করছি, আমাদের স্টার্ট ফান্ড নেটওয়ার্কের সাথে কাজ আছে, সালাম ভাই আমার থেকে অনেক ভালো বলতে পারবেন। এই জায়গাগুলোতে যেমন প্রপোজালে আমরা কিছু ম্যান্ডেটরি প্রভিশন রাখি যে 10% বেনিফিশিয়ারি কাভারেজ করা বা বাজেটের একটা সার্টেন পার্সেন্টেজ খরচ করা, কিন্তু এইখানে যেটা মোর ইম্পর্টেন্ট হচ্ছে এই শর্ট টার্ম রেসপন্সের এই প্রভিশনটাকে আমরা কিভাবে লং টার্ম রেসপন্সে কানেক্ট করতে পারি, বা ইমার্জেন্সি রেসপন্সের ফেজ আউটের সময় এটাকে কিভাবে আমরা রেগুলার ডেভেলপমেন্ট প্রজেক্টে, হোক সেটা গভর্নমেন্টের সেফটি নেট, হোক সেটা অন্য এনজিওদের ডেভেলপমেন্ট প্রজেক্ট বা গভর্নমেন্টেরই ডেভেলপমেন্ট প্রজেক্ট, ওইখানে কানেক্ট করতে পারি, সেইটা নিয়ে একটু কাজ করার দরকার। A very important thing I would like to say that একটা ভালো উদ্যোগ, যে খুবই ভালো উদ্যোগ যে 100 উপজেলার 100% প্রতিবন্ধীদেরকে সোশ্যাল সেফটি নেটের আন্ডারে নিয়ে আসা। তো এইটার সাথে যদি
কানেক্টিং কিছু অ্যাডিশনাল বা সেফটি নেট প্লাস ইনিশিয়েটিভ রাখা যায়, যে তাদের জন্য একটা কি বলবো, যেটা সিআরপি তে ভেলোরি বললো যে তার বাস্কেটবল টিম বা এইটার যে লং এক্সপোজার, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একদম প্রান্তিক পর্যায়ে ক্লাইমেট ভার্নারেবল এলাকাগুলোতে বেসিক সার্ভিসের অনুপস্থিতি আছে এবং বেসিক অ্যাসিস্টিভ ডিভাইস তো নাই, সেখানে আমরা হয়তো তাদের রিক্রিয়েশন বা এন্টারটেনমেন্টটা কল্পনাও করতে পারি না। কিন্তু যেগুলো ডিপিওস আছে ওই রেসপেক্টিভ জেলাগুলোতে, সেটা চরে হোক, হাওড়ে হোক অথবা উপকূলে হোক, এই ডিপিও গুলোর ক্যাপাসিটি আর একটু ডেভেলপ করা এবং তাদের কানেক্টিভিটিটা জিও, এনজিও, প্রাইভেট সেক্টর সার্ভিস প্রোভাইডারদের সাথে আরেকটু যদি আমরা যোগ করে কিছু কাজ করতে পারি, তাহলে এই সমন্বয়টা হয়। Last but not least, I would like to kindly know few words from Velori, from Bhaskorda, regarding a sort of what I felt in last 2 years regarding a national mindset. I mean, many networks, many forums are working with many different issues. This is good, but what I feel would be better that a national level connectivity by involving all the actors, all the DPOs, so that context specific focus priorities, context specific service delivery, context specific disaster response, context specific service at doorstep of person with disabilities may include and may ensure for their day-to-day life, for their life during disaster as well. Over to Johir bhai. থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক সুন্দর, অনেক ইনফরমেটিভ এক্সপিরিয়েন্স গুলো আসলে শেয়ার করার জন্য। আমি হচ্ছে এর একটু কথা বলবো, তারপর হচ্ছে যে আমি আব্দুল সালাম ভাইকে আমি ইনভাইট করব। সেটা হচ্ছে আমাদের ডিপিও ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গা থেকে যে ইনফরমেশন গুলো আমাদের বাংলাদেশে 250 থেকে 300 ডিপিও আছে, আমরা যতটুকু ইনফরমেশন গুলো পাই সেই জায়গা থেকে ডিপিও ক্যাপাসিটি যতদিন পর্যন্ত না আমাদের আসলে ডেভেলপ হবে, ততদিন পর্যন্ত আমরা আসলে কখনোই তাদের ভয়েসটা, সেলফ অ্যাডভোকেট আমাদের কাছ থেকে তৈরি হচ্ছে না। তারপর হচ্ছে ডিপিও ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গা থেকে তারা ওইভাবে ক্যাপাসিটি ডেভেলপ হচ্ছে না যেভাবে কাজ করলে উনি ওই অর্গানাইজেশনের ওই ডিপিও থেকে আরো যে প্রতিবন্ধী মানুষরা আছে তাদেরকে উনি আসলে ডেভেলপ করতে হবে। এই জায়গাগুলোতে আমাদের খুব নিখুঁত ভাবে কাজ করতে হবে, যেটা আমি ভাস্করদার কাছে বলবো আর সিস্টার ভ্যালুর কাছে বলবো, যে আমরা যখন কাজ করতেছি, যারা আমাদের কাছে আসতেছে, ডে বাই ডে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা বাড়বে বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ হচ্ছে আমরা যেই এনভায়রনমেন্টের জন্য বলি বা আদারওয়াইজ টোটাল ওভারঅল জায়গা থেকে আমাদের কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। কারণ হচ্ছে যে কোনো কারণে, অ্যাক্সিডেন্টাল কারণে হোক বা বাই বার্থ হোক অথবা মেডিকেল কোনো ইয়া থেকে হোক, সেটা কিন্তু ডিসেবিলিটি পরে দেখা যায় তার ডিসেবিলিটি কমিউনিটিতে সে যুক্ত হয়ে যাচ্ছে। তো এই যে সংখ্যায় বাড়তেছে, তাদেরকে নিয়ে আমাদের ফিউচার প্ল্যানটা কি হইতে পারে এটা নিয়ে আমাদের ভাবতে হবে। যেটা ভাই বলতেছিল যে আমাদের আমপানে যে আমাদের যে সাইক্লোন সেন্টার গুলো আছে ওইগুলার ইনফরমেশনটা বা ওইগুলা কতটুকু এক্সেসিবল, এগুলো টোটাল ওভারঅল বিষয়গুলো যখন আমরা সব জায়গা থেকে ভেবে একটা জায়গায় নিয়ে আসতে পারবো, আই থিঙ্ক ভালো একটা জায়গায় আমরা যেতে পারবো। কারণ কমিউনিটি ডেভেলপমেন্টের জায়গায় আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের আরো কিছু অ্যাচিভ করা দরকার, যেগুলো হচ্ছে আমাদের এক্সপেকটেশনের জায়গা থেকেও। আমরা পার্সোনালি যদি বলি যে আমার ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, আমার নিডসটা তো ফিল আপ হচ্ছে না, এই জন্য কিভাবে এই নিডস গুলো ফিল আপ করতে পারি, আই থিঙ্ক এটা নিয়ে এখন ভাবার সময়। কারণ হচ্ছে এখন কোভিড সময়টা এমন হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সবাই আমরা জিরো, আর এখন থেকে আমাদের নতুন করে চিন্তা করা যায়, যেটা হচ্ছে একসাথে চলা, যে আমরা সবাই একটা বাংলাদেশ যদি স্বপ্ন দেখতে যাই, তাহলে আমরা বাংলাদেশটা কিভাবে দেখতে পারি। আই থিঙ্ক এখনই একটা সময় যেটা বাংলাদেশ একটা বেটার বাংলাদেশ দেখার স্বপ্ন দেখতে পারবো। আমি এই মুহূর্তে আমি আব্দুল সালাম ভাইকে বলতেছি, আব্দুল সালাম ভাই আপনার জন্য সময় খুব কম, আমি আপনার থেকে ক্ষমা চাচ্ছি যে আপনার থেকে সময় কিছু নিয়ে নিলাম। আপনি হচ্ছে যে আমাদেরকে একটু বলবেন, কারণ গাগ যতটুকু জানি গণ উন্নয়ন কেন্দ্র বিশাল আকারে বাংলাদেশে ভালো পরিমাণে কাজ করতেছে অনেক দিন যাবত, এবং হচ্ছে আপনারা মেইন স্ট্রিমিং নিয়ে কাজ করেন। আই থিঙ্ক এই মেইন স্ট্রিমিংটার সাথে ডিসেবিলিটি ইনক্লুশনটা যখন হবে, তখনই না আসলে একটা বাংলাদেশকে আমরা দেখতে পাবো। আপনি যদি এই সম্পর্কে কিছু বলেন। Thank you, Johul bhai. Thank you. I respect to Velody, Bhaskorda, and others participating here. Actually,
আপনারা জানেন যে আমি একটা লোকাল এনজিওতে কাজ করি এবং খুবই ছোট একটা অর্গানাইজেশন। আমরা নর্থ বেঙ্গলের কয়েকটা জেলায় কাজ করি এবং আমরা গত প্রায় 10 বছরের কিছু বেশি সময় ধরে আমরা এই ডিসএবিলিটি ইনক্লুশন নিয়ে আমরা কাজ করছি। মূলত আমরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হলেও আমরা ডেভেলপমেন্টে কিভাবে ডিসএবিলিটি ইনক্লুশন করা যায় সেটা আমাদের প্রধান একটা কাজ। তো আমরা এই কাজ করতে গিয়ে আমি কতগুলো আমরা চ্যালেঞ্জ ফেস করছি, কারণ আপনারা এতক্ষণ যে আলোচনাগুলো করলেন আমাদের বদিউজ্জামান ভাই, আমাদের শিখা আপা, ভাস্কর দা, নাতাশাদি, বেলরি এবং মোস্তফা ভাই, আসলে এই সবগুলো কাজেই কিন্তু কিছু কিছু ভাবে আমরা হয়তো কোনো না কোনো ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের অভিজ্ঞতায় আমরা একটা জিনিস দেখি যে, দেখেন আমরা, আপনিও বলেছেন জহুরুল ভাই যে আসলে মডেলিংটা কি। আমরা একসময় চ্যারিটি মডেলে কাজ করেছি। আমরা একসময় মনে করি যে প্রতিবন্ধী মানুষ মানে তাকে কিছুটা সাহায্য দেওয়া দরকার, তার একটু, সে হয়তো অনেকটা সাহায্য চায় এবং সেই অ্যাপ্রোচটার জন্য আমরা চ্যারিটি মডেল করেছি, আমরা ওয়েলফেয়ার করেছি যে ঠিক আছে কিভাবে ওর একটু ভালো করা যায়, কিভাবে ওকে একটু, এই রকমের একটা অবস্থা বিরাজ করছিল দীর্ঘদিন আমাদের দেশে এবং এখনো অনেকটা অনেক ক্ষেত্রে এটা বিরাজমান। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় সেটা হলো, আমাদের অভিজ্ঞতায় বলে যে আসলে আমাদেরকে অবশ্যই পুরোপুরিভাবে অধিকার ভিত্তিক মডেলে টার্ন নিতে হবে। কারণ আমরা যদি রাইট বেসড মডেলে না যেতে পারি তাহলে আমাদের এই কোনো কাজেই সাস্টেনেবল হবে না। সেই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হলো যে দেখেন, বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ কিন্তু অন্য অনেক দেশের চেয়ে এই ডিসএবিলিটি ইনক্লুশনে আমার কাছে মনে হয় যে অনেকটা এগিয়ে আছে। কোন দিক থেকে? সেটা হচ্ছে পলিসি প্র্যাকটিস এবং আইনের জায়গা থেকে। আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে আমাদের দেশে পলিসি তৈরি হয়েছে, আমাদের দেশে আইন তৈরি হয়েছে এবং যার ফলাফল কিন্তু কিছুটা হলেও আমরা নিতে পারছি। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই যে পলিসি, এই যে আইন, এই জায়গাটা কতজনে আমাদের কাছে জানে, আমরা কতজন মানুষের কাছে পৌঁছাতে পেরেছি যে এই রাইটস এর কথাগুলা, এই জায়গাটা আমাদের একটা বড় সীমাবদ্ধতা। এমনকি আমরা যখন সরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকারি কর্মকর্তাদের কাছে ডিসএবিলিটি ইস্যু নিয়ে যাই, তখনও তারা এটাকে এক্সক্লুড করার চেষ্টা করে, তখনও তারা মনে করে যে না এটার দরকার নেই, বাদ দেন ওইটা, তার মানে ওইটা একটু অবজ্ঞাভাবে তারা দেখে। এখন সেই কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এই পলিসি এবং ল এগুলো আসলে সকলের কাছে সমানভাবে নিয়ে যাওয়াটা খুব জরুরি হয়ে পড়ছে। সকল মানুষের কাছে সার্বজনীনভাবে এটা ইন্ট্রোডিউস করা দরকার। আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে দেখেন, তা না হলে পরে তো সামাজিক দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন না হয়, আমাদের প্রতিবন্ধী মানুষের যে সক্ষমতা আছে তারা যে অনেক কিছু করতে পারে, এই যে ভেলোরি এক্সাম্পল দিয়েছে, আপনারা অনেকেই এক্সাম্পল দিয়েছেন, আমরা জানি যে সেই জায়গাগুলোতে যদি আমরা সামনের দিকে নিয়ে আসতে চাই তাহলে আমাদের সকল মানুষের পরিবর্তন দরকার। এইটা আমাদেরকে ভাবতে হবে। আমাদের বড় যেটা আমরা চ্যালেঞ্জ দেখছি সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য পরিষেবার একটা বড় সীমাবদ্ধতা। দেখেন, আজকে আমরা কিন্তু সাধারণ স্বাস্থ্য সেবার জন্য যে কোনোভাবে একটা উপজেলাতে যেতে পারি, একটা জেলায় যেতে পারি, একটা ছোট শহরে যেতে পারি, কিন্তু আমরা যদি স্পেসিফিক এবং আমরা যদি প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলি তাহলে কিন্তু বাংলাদেশে খুবই অল্প কিছু প্রতিষ্ঠান আছে, অল্প কিছু সুযোগ আছে। যেমন হয়তো আমরা সিআরপির কথা জানি, আমরা এই রকমের দু একটার কথা জানি, কিন্তু আমাদের এই স্বাস্থ্য পরিষেবার জায়গাটা যদি ইনক্লুসিভ না হয়, যদি সরকারের যে সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আছে সেখানে যদি সকলের প্রবেশগম্যতা না থাকে তাহলে পরে কিন্তু ওই পার্সন কিন্তু আর ভালোর জায়গায় ফিরে আসতে, ব্যাক করতে পারে না। এই জায়গাগুলোতে আমাদের চিন্তা করা দরকার। আমাদের যে সকল অবকাঠামো গ্রামীণ পর্যায়ে আমরা চিন্তা করি, আমাদের বদিউজ্জামান ভাইও বলছিলেন যে 5 তলা একটা বিল্ডিং ওনাকে কষ্ট করে 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 5 তলায় উঠতে হয়েছে। আসলে আরো যদি আমরা চিন্তা করি, ওটা তো একটা ন্যাশনাল বিল্ডিং। আমরা যদি চিন্তা করি আমাদের একটা উপজেলা বিল্ডিং, আমাদের একটা ইউনিয়ন পরিষদ, আমাদের একটা সমাজসেবা অফিস, যেগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা আছে, আমাদের কাজ আছে, সেটি একটিও অ্যাক্সেসেবল নয়। আমাদের স্কুলগুলোর কথা চিন্তা করেন, আমরা অল্প অল্প কিছু স্কুলে নিজেদের উদ্যোগে, কমিউনিটির উদ্যোগে আমরা অ্যাক্সেসেবল করেছি, সেটা খুবই সীমিত পরিসরে। কিন্তু আমাদের তো এই জায়গাগুলোতে হাত দেওয়া দরকার। আমরা যদি অ্যাক্সেসেবল না করতে পারি, তার আসার সুযোগটাই যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে সে সুযোগটা কিভাবে গ্রহণ করবে?
তারপর তো শিক্ষা ক্ষেত্রে আমরা সবাই জানি যে আমাদের আমাদের পর্যাপ্ত উপকরণ নেই। এখন ধরেন আমাদের তো ডিসএবিলিটির বিভিন্ন রকমের ধরন আছে। এখন এক একজনের জন্য এক এক ধরনের উপকরণ দরকার, যে উপকরণটাকে আমাদের কখনোই আমরা একই বই দিয়ে আমরা বলছি ইনক্লুসিভ এডুকেশন, আমাদের পলিসি আছে, আমাদের কাজ হচ্ছে, কিন্তু ওইখানে কি কোনো প্রাইমারি স্কুলে কি ব্রেল বই দেওয়া হয়েছে? কোনো প্রাইমারি স্কুলে কি আদার্স ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে যা চিলড্রেন উইথ ডিসএবিলিটির জন্য উপযোগী? তা তো হয়নি। শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে? শিক্ষকরা আমরা কাজ করতে গিয়ে দেখেছি, আমরা নীলফামারী জেলাতে গত কয়েক বছর আগে ইনক্লুসিভ এডুকেশন নিয়ে 262টা স্কুলে কাজ করেছি। আমরা দেখেছি যে শিক্ষকরাই সেন্সিটিভ না, শিক্ষকরাই তাদেরকে দূরে ঠেলে দেয়, শিক্ষকরাই তাদেরকে ভর্তি করতে চায় না। নানা কায়দা কানুন করে আমরা হয়তো কোনো রকম করিয়েছি, কিন্তু তারা অবজ্ঞা অবহেলা ভাবে আবার ঝরে পড়েছে। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে একটা বড় কাজ করার আমাদের সুযোগ আছে বা করতে হবে ন্যাশনাল লেভেলে। আর একটি বিষয় আমাদেরকে ভাবতে হবে, আমরা কিন্তু সরকারের সহযোগিতায় এবং বেসরকারিভাবে আমরা সবাইকে স্কিল ডেভেলপ করছি। আমরা বলছি যে জব মার্কেটে ঢুকবে তারা, জব মার্কেটে যেতে হবে, কারণ জব মার্কেটে গেলে তাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টে তাদের একটা এক্সেস তৈরি হবে। কিন্তু আজকে জব মার্কেটের অবস্থা কি? আজকে জব মার্কেটে যদি শোনে যে প্রতিবন্ধী মানুষ, আগেই তারা একটা নেতিবাচক মনোভাব পোষণ করে। তার মানে আমাদের কিন্তু সরকার এবং আইএনজিওর বাইরে একটা বিশাল সেক্টর আছে, যে প্রাইভেট সেক্টর। এখন প্রাইভেট সেক্টর কিন্তু জব প্লেসমেন্টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখন এই প্রাইভেট সেক্টরকে যদি আমরা সেন্সিটিভ করতে না পারি, তাদের ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা চেঞ্জ করতে না সহযোগিতা করতে পারি, এবং জব মার্কেটে নিয়ে যাওয়ার জন্য তাদের মেন্টালিটি যদি চেঞ্জ করতে না পারি, তাহলে পরে কিন্তু আজকে দেখেন আমরা কিন্তু শুধু ট্রেনিং দিয়ে যাব, আমরা শিক্ষা গ্রহণ করে যাব, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু আলটিমেটলি জব মার্কেটে অ্যাক্সেস নিতে পারবে না। তো জব মার্কেটে অ্যাক্সেস নিতে না পারলে আমাদের সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা তো যে অবস্থা সে অবস্থায় ফিরে থাকলাম। তো এইভাবে আমাদেরকে চিন্তার জায়গাটাকে বাড়াতে হবে। আমি মোবিলিটির কথাটা বলি, আমাদের মোস্তফা ভাই চমৎকার কথা বলছিলেন যে কিভাবে এমার্জেন্সিকে ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া যায়, এই ইনক্লুশন করা যায়। আমি একটা জিনিস এক্সাম্পল করতে চাই, আমাদের অসংখ্য আইএনজিও যে কোনো এমার্জেন্সিতে কাজ করে, কিন্তু আমরা তো জানি কয়টা এনজিও এমার্জেন্সিতে চাল ডাল কাপড় চোপড়ের বাইরে, চাল ডাল কাপড় চোপড়ের বাইরে এই আমাদের যারা প্রতিবন্ধিতা যাদের আছে তাদের যে সকল অ্যাসিস্টিভ ডিভাইস দরকার, সেগুলো তারা কয়টা অর্গানাইজেশন করে? সেগুলো চিন্তাই করে না। আমি গত বছর একটা অর্গানাইজেশনকে কিছুটা চেষ্টা করলাম যে ঠিক আছে আমরা এতজনকে এইটা দিতে চাই, অ্যাসিস্টিভ ডিভাইস দিতে চাই। তারা হাসলো আমার সামনে, তারা হাসে বলে যে আরে রাখেন, এগুলো কাটেন তো, এগুলো কি এমার্জেন্সি ওয়ার্ক হতে পারে নাকি? এগুলো কি কোনো রিলিফ হতে পারে নাকি? তো আসলে বিষয়গুলো কিন্তু একটু খুব নিবিড়ভাবে আমাদেরকে ভাবতে হবে। তা আমি সেই জন্য অক্সফাম যেহেতু এত বড় একটা আয়োজন করেছে, আজকে চমৎকার একটা আয়োজন, যে আয়োজনে আমরা সবাই কিছুটা হলেও কথা বলতে পারছি, তা আমার কাছে মনে হয় যে আমাদের এমার্জেন্সি ওয়ার্কে এই রকমের ভাবতে হবে যে কার কি নিড, তাকে সেটাই দিতে হবে। একজন প্রতিবন্ধী মানুষের খাবার দরকার নাও হতে পারে, কিন্তু তার একটা অ্যাসিস্টিভ ডিভাইস দরকার হতে পারে, তাহলে তাকে তো আমি সেটাই দিতে পারি। সেইভাবেই তো আমরা কাজ করব। আমরা এমার্জেন্সির ক্ষেত্রে যদি বলি আমরা ক্লাস্টার ভিলেজ করছি, আমরা ফ্লাড শেল্টার করছি, সেটা কতটা অ্যাক্সেসেবল? আমরা নলকূপ দিচ্ছি, সেটা কতটা অ্যাক্সেসেবল? আসলে এই জায়গাটা আমরা ল্যাট্রিন বসাচ্ছি, আমাদের ল্যাট্রিন গুলো কতটা অ্যাক্সেসেবল প্রতিবন্ধী মানুষের জন্য? আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোকে আমাদেরকে সবাইকে ভাবতে হবে একসাথে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরকে বাদ দিলে হবে না। আজকে যদি এখানে প্রাইভেট সেক্টরকে কাউকে ইনভাইট করা যেত তাহলে ভালো হতো, বা পরবর্তী সময় নিশ্চয়ই আমরা করব এটা, কারণ প্রাইভেট সেক্টরকেই আমাদের বেশি করে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই, সেটি হলো যে আমরা অনেক সময় প্রতিবন্ধী মানুষকে আলাদা করে একটু আইসোলেশন করি, একটু আইসোলেটেড করে ফেলি আমরা, কিন্তু আমার কাছে মনে হয় সেটা বোধহয় খুব ভালো কিছু হচ্ছে না। আমাদেরকে ইনক্লুশন করতে হবে, তাদেরকে মূলধারায় সম্পৃক্ত করার জন্য কাজ করতে হবে। আমরা যদি মূলধারায় সম্পৃক্ত করে কাজ করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক বেশি বেটার হবে, এবং আমরা এই কোভিড সিচুয়েশন কেন, আমরা সকল সিচুয়েশনেই একসাথে সবাই মিলে একটা ভালো কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবো, এটাই আমাদের বিশ্বাস। তো সর্বোপরি আমি অক্সফামকে ধন্যবাদ জানাই
যে আমাকে এখানে, আমি তো আসলে এই বিষয়ে স্পেশালিস্ট না, আমি বলেছি আমি ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, সো দ্যাট কিছু কাজ করার চেষ্টা করছি। তো যদি আমাকে অক্সফাম এখানে সুযোগ দিয়েছে, আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন, ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ ভাই। অনেক সুন্দর করে কথাগুলো বললেন, যেগুলো হচ্ছে যে আমাদের প্র্যাকটিশনার মানে কি বলে এক্সপিরিয়েন্স সবসময় কথা বলে। এটা হচ্ছে যে আপনারা সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমাদের কাছে শেয়ার করলেন। আমরাও হচ্ছে যে চেষ্টা করব অক্সফামের সহযোগিতা ইনশাআল্লাহ সামনে আমাদের এরকম কিছু প্রোগ্রাম করার জন্য, যেখানে আসলে কর্পোরেট সেক্টর প্রত্যেকটা সেক্টর নিয়ে ইন্ডিভিজুয়ালি যদি আমাদের প্রোগ্রাম গুলো করানো যায়, তখন হচ্ছে একটা জায়গা হয় কি সবার কিছুটা জায়গায় হচ্ছে মাইন্ড সেট আপটা এমন একটা বিষয়, যতক্ষণ পর্যন্ত না আমি তাকে নাড়া দিচ্ছি ততক্ষণ পর্যন্ত সে নড়ে চড়ে বসবে না। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আই থিংক সামনে কিছু প্রোগ্রাম আমরা পাবো, যেগুলো হচ্ছে যে কিছু ইফেক্টিভ প্রোগ্রাম, যেগুলো আসলে সময় উপযোগী এবং খুবই দরকার ছিল আমাদের প্রেক্ষাপট থেকে। আমি এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের অনেক মানে সময় প্রায় শেষ। তারপর আমরা হচ্ছে এই মুহূর্তে কথা বলবো ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম, যিনি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গভর্নমেন্ট এন্ড পলিটিক্স বিষয়টি প্রফেসর, এবং হচ্ছে যে উনি লোকাল গভর্নমেন্ট এক্সপার্ট হিসেবে এশিয়ার মধ্যে কাজ করতেছেন, ইয়াংদের মধ্যে খুব ভালো কাজ করতেছেন স্যার। আমি স্যারকে বলবো যে স্যার যেন আমাদেরকে কিছু বিষয়ে কথা বলেন, লোকাল গভর্নমেন্ট এবং ডিসেবিলিটি এসডিজি বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কিছু কথা বলেন, যেগুলো হচ্ছে পার্ট অনেক বড় একটা পার্ট ডেভেলপমেন্ট সেক্টরে, যেটা আমরা সবসময় বলি কিন্তু সবাই জানে না যে আসলে এই কোন সেক্টরটাতে কাজ করতে হবে। আমরা এই আলোচনার মাধ্যমে নিয়ে আসতে চাই যে এই লোকাল গভর্নমেন্টটা আমরা শুধু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কেন অভ্যন্তরে থেকে যাবে, এটা ওভারঅল সবাই জানা দরকার যে কোন কোন সেক্টর গুলোতে কাজ করলে আমরা আসলে সবাই মিলে একটা বাংলাদেশ দেখতে পাবো। কারণ কমিউনিটির 10 থেকে যদি 15% প্রতিবন্ধী ব্যক্তিরা হয়, ম্যাক্সিমাম নাম্বার কিন্তু 85% যদি হয় অপ্রতিবন্ধী মানুষ, তাদেরকে জানা দরকার যে ভাই এদেরকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। এটার জন্য আসলে এই প্রোগ্রামটার চিন্তা ভাবনা গুলো করা। ধন্যবাদ। স্যার আপনি যদি একটু কিছু বলতেন। ধন্যবাদ। জহির, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। Okay, thank you so much. I'm very happy to speak today. I'll only 2 minutes to speak in English, then I'll come back to my own language. It's a great honor to, see Belluri, Sister Belluri. Please accept my greeting and respect. Probably I met you, 3 years before. You did join my department and shared your experience, probably in the Department of Government and Politics, Local. I did facilitate inviting you. You spend quality time with my students and teachers. It's a great honor, and I'm sure that you will remain like with your same spirit for the sake of humanity, for noble cause, of course. And probably we're on the same page. Most of us, Sujan Bhai, Salam Bhai, everyone speak about the reason why inclusive development is required. Because, that particularly Salam Bhai was appreciating the dynamic leadership of the ruling political party, Her Excellence Prime Minister Sheikh Hasina, that yes, we are having good acts, we are having good rules and regulation. For example, Person with Disabilities Rights and Protection Act 2013, and we have number of policy in the light of act, but the level of enforcement is not satisfactory. Definitely, this is Bangladesh where we always try out based on trial and error. Policy level implementation is a serious challenge because absence of multi-stakeholder approach undermine the effort of a government, and at the same time we can't reach what exactly we're looking for. But what I believe in person, that as an academic perspective, as a researcher and teacher, every year I teach a couple of students with disabilities, and I find them, honestly speaking, Salam, but they're very competent. They have their immense potentiality to work. Probably you try to put blame on teacher, definitely, because we are not well aware how to teach them how to behave like this. But in my personal case, it's my honest declaration that I love to talk to them. I try to extend possible best support, inviting them to my room apart from class, because I find that
in many cases, they find difficulty to listen to me in the class, but right after class, they love to come to my room to get special briefing what exactly I taught them in the classes. So everyone has equal responsibility. It's everyone business. First of all, make sure that we need to ensure their right and privilege, of course. And I believe that there is a missing point. Everyone didn't utter a single voice about advocacy and research, because research plays an important role to communicate their expectation, challenges, and opportunities to different actors, including the government, through article write-up, through newspaper article. That exactly I'm doing for the sake of inclusive development. Sister Valerie, SDG 2030 definitely guided by the principles of the Charter of United Nations. And I'm sure that the agenda is therefore linked to the Convention of the Rights of Persons with Disabilities, CRPD. So apparently, Valerie was talking about England, her place of birth, definitely. And I had an opportunity to, travel, England. For example, I was the visiting scholar at University of Oxford, then University of Cambridge. I personally, was invited to offer a couple of talk on inclusive local government, where I deliberately talk about, people with disability who have immense potentiality to work for the development of the country, to change the entire, Bangladesh, and to bring Bangladesh to achieve 2021 and 2041 vision set by. When interestingly, I find a professor with disability at London School of Economics, who was talking about, it's a great honor that how potential there to speak about their, need to speak about, thought-provoking kind of lecture. I was truly impressed. So everywhere they have potential, what Bhaskar rightly pointed out, that yes, we have potential to perform, but not necessarily. But an enabling environment should be created where multi-stakeholders should work, what exactly Sujan Bhai rightly pointed. This is the missing point, because before I joined university, I did work for UN around 7 years, and I did work in UNDP, mostly in the disaster management. Particularly, this is the reason why we are on the same page. I have a couple of bitter experience that surely overlap what exactly Sujan Bhai was articulating in his talk. So I'll not speak much about because of time limit. Probably I'll take 2 or 3 minute time to speak in Bengali. তো আমি যে রিসার্চ করছি সেটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে স্থানীয় উন্নয়নে স্থানীয় সরকারে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে আমি বিশেষ করে বেশ কিছু রিসার্চ করেছি। এখন বলবো যে ইউনিয়ন পরিষদের যে স্ট্যান্ডিং কমিটি, আপনারা জানেন ইউনিয়ন পরিষদের 13টা স্ট্যান্ডিং কমিটি, উপজেলা পরিষদের 17টা স্ট্যান্ডিং কমিটি, সেইখানে কিন্তু বলা আছে স্পষ্ট করে যে আপনার পিপল উইথ ডিসেবিলিটি, সকলের অংশগ্রহণ থাকতে হবে, ইরেসপেক্টিভ অফ মেল ফিমেল পিপল উইথ ডিসেবিলিটি। বাট ইন রিয়ালিটি যখন আমি স্টাডি করি বেশ কিছু ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সেখানে কিন্তু আপনার তাদের সম্পৃক্ততা, তাদের ভয়েস রেইজ হয় না। প্রথমত এখন বলা হয়ে থাকতে পারে যে ডিসেবিলিটির ভিন্ন মাত্রা আছে। এখন যদি বলেন যে ভাস্করদার কথা, যে চোখের কাইন্ড অফ ক্রাইসিস, আমি সরি টু সে এটা বলা ঠিক হচ্ছে না, বাট আলামিন ভাই আছেন, বা আমার স্টুডেন্ট জহির ইজ মাই ডাইরেক্ট স্টুডেন্ট, আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ হিম এজ মাই রাইট ওয়ে, আমার রিসার্চ স্টুডেন্টও বটে। সো particularly they have ability to perform, they have ability to speak what exactly they want, তাদের যে রাইট, তাদের যে প্রিভিলেজ, তাদের যে নিড, তাদের যে চ্যালেঞ্জেস, সেগুলো আর্টিকুলেট করার একটা সুযোগ আছে, একটা প্ল্যাটফর্ম। সো লোকাল গভর্নমেন্টে আবার ওয়ার্কশপ হয়, আপনার ওপেন বাজেট ডিসকাশন, আপনি জানেন, বেলুরি নিশ্চয়ই জানে, যে ওইখানে কিন্তু প্রতি ফিসক্যাল ইয়ারের শেষ দিকে, মে টু জুন এর মধ্যেই একটা ওপেন বাজেট ডিসকাশন হয়, যেখানে বলা হয় যে আপনার কার কি প্রয়োজন, কমিউনিটি লেভেলে তারা তাদের বিষয়গুলো আর্টিকুলেট করে, সেটার উপর বেসিস করে একটা প্রস্তাবিত বাজেট
লোকাল ডিভিশন, লোকাল গভর্নমেন্ট ডিভিশনের মাধ্যমে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে রিচ করা হয়। এখন কথা হচ্ছে যে তারপর আপনি দেখবেন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, যেটা সুজন ভাই বললো, তারপর সালাম ভাই, বিশেষ করে সুজন ভাই, যে অ্যাসিস্টিভ ডিভাইস, শেল্টার সেন্টার, এগুলো ম্যানেজ করার দায়িত্ব লোকাল গভর্নমেন্ট। কারণ ইউনিয়ন পরিষদে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, যেখানে বলা হয়েছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট পার্টিকুলারলি একটা মডেল, যেখানে প্রি ডিজাস্টার, ডিউরিং, পোস্ট ডিজাস্টার, পার্টিকুলারলি সার্চ এন্ড রেস্কিউ, সেখানে পিপল উইথ ডিসাবিলিটিকে সার্চ করা, রেস্কিউ করা, ইভাকুয়েশন, অনেক দায়িত্ব আছে। এখন কথা হচ্ছে যে এই রেসপন্সিবিলিটি গুলোকে শোল্ডার করার জন্য আমাদের কমিউনিটি লেভেলে কনসালটেশন দরকার। যে আগেই বলেছি যে বাংলাদেশ, উই হ্যাভ বিউটিফুল পলিসি, উই আর এন্ট্রাস্টেড উইথ good legislation, honestly speaking, but because of top down approach, সেখানে কমিউনিটি কনসালটেশন খুব কম আমরা দেখি। যে আসলে পিপল উইথ ডিসাবিলিটির যে নিড গুলো, তাদের they have right to participate in the electoral process, definitely. এখন পার্টি লাইন ইলেকশন হচ্ছে, আগামী এই তো জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে লোকাল গভর্নমেন্টের বিভিন্ন ফেসে নির্বাচন। তো আমার কথা হচ্ছে যে একটা হচ্ছে অংশগ্রহণ মানে হচ্ছে যে নট নেসেসারিলি শুধু পার্টিসিপেশন ফর দ্য সেক অফ পার্টিসিপেশন, কিন্তু তাদের লোকাল গভর্নমেন্টে স্টাডি করে দেখা যায় যে স্ট্যান্ডিং কমিটিতে তারা ইকুয়ালি পার্টিসিপেট করতে পারে। তারপর গ্রাম্য আদালত আছে, সেখানে কিন্তু সোশ্যাল জাস্টিস, ফেয়ার প্লে নিশ্চিত করার জন্য তাদের পার্টিসিপেশন, এবং আই এম শিওর যে পিপল উইথ ডিসাবিলিটিকে যদি ইনভলভ করা যায়, তাদের যে পটেনশিয়ালিটি আছে, তাদের যে কম্পিটেন্স আছে, অনেস্টি, ইন্টিগ্রিটি আছে, এটার মাধ্যমে কিন্তু একটা বেটার গভর্নেন্স লোকাল লেভেলে নিশ্চিত করা সম্ভব। আর এসডিজির কথা সবাই জানেন, আই শুড নট স্পিক মাচ মোর অ্যাবাউট এসডিজি, নোবডি লেফট বিহাইন্ড। এই যে একটা ফিলসফি, যেখানে অ্যারাউন্ড 1 বিলিয়ন পিপল স্ট্রাগলিং টু সার্ভাইভ, লাইক পিপল উইথ ডিসাবিলিটি গ্লোবালি, সেখানে নোবডি লেফট বিহাইন্ড বলতে কিন্তু ইনক্লুসিভনেস কি বোঝানো হচ্ছে, যে কেউ বাকি থাকবে না। মেক শিওর এভরিওয়ান উইল get equal access to the all facilities from the government or other sector. সালাম ভাই রাইটলি বলেছে যে গভর্নমেন্ট সেক্টরের, I should appreciate যে এখানে একজন প্রাইভেট সেক্টরে কেউ থাকলে it could be another thought provoking discussion. I'm sure that it's not a missing part, Salam bhai, but I'm sure that in coming days I do request Sujan bhai to organize series of webinar, particularly inviting academia, policy maker are একটা মিসিং, যে they should be part of it. Definitely সুজন ভাই যেটা বললো, যে আমরা আসলে we are working একটা গোল, আমাদের কিন্তু আমাদের একটা উদ্দেশ্য, one objective in mind, we are working over the year. সালাম ভাই তার throughout his trajectories, Beluri, I respect, I wish her sound health, long life and persistent success. Definitely she is the model, she is our icon, she is our vision, she is an institution, I would rather say. So সবাইকে নিয়ে একসাথে কাজ করা, এটা কিন্তু ইনক্লুসিভ ওয়ার্কফোর্স। আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে যেটা বলা হচ্ছে যে ইনক্লুসিভ ফ্রেমওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, যেখানে ইনক্লুসিভ অ্যাক্টর থাকবে, আই মিন যেটাকে আপনারা মাল্টি সেক্টরাল অ্যাক্টরস বলছেন, মাল্টি স্টেক হোল্ডার অ্যাপ্রোচের কথা বলছেন, আই অ্যাপ্রিশিয়েট। এবং আমার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এসডিজি কে আমি লোকালাইজ নিয়ে কাজ করছি। আমি আপনার রিসেন্টলি আপনার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর সাথে কাজ করলাম। তো আরেকটা লেখাও আসবে, জহির আমাকে রিকোয়েস্ট করেছে যে পার্টিকুলারলি পিপল উইথ ডিসাবিলিটি নিয়ে। এখন মনে হচ্ছে যে একাডেমিয়াতে কাজ করার অনেক সুযোগ আছে, যেটা সালাম ভাই বললেন যে আমাদের আসলে উই আর শিওরলি হ্যাভ ল্যাক অফ ওরিয়েন্টেশন হাউ টু ডিল উইথ দিস সর্ট অফ ইয়াং গাই, পার্টিকুলারলি স্টাডিং এট ইউনিভার্সিটি, স্কুল অর বিভিন্ন লেভেলে। তার এটার জন্য আমার মনে হয় ট্রেনিং, সফট স্কিল এসেনশিয়ালি ইম্পর্টেন্ট। সো Sujan bhai, as long as he's hosting us, sponsoring us, probably in future আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা একসাথে কাজ করব, together we can achieve. It should be in a collaborative manner. এবং আলামিন ভাই তখন বলতেছিল যে সিনিয়র এবং জুনিয়রের সাথে ব্রিজিং গ্যাপ, আমি বলবো ব্রিজিং গ্যাপ বিটুইন পলিটিশিয়ান and policy maker and development practitioner on the top. And আমরা আরেকটা যেটা বলবো, ব্রিজিং গ্যাপ বিটুইন সিনিয়র এন্ড জুনিয়র, যেটা ভাস্করদা বললো যে উই শুড নট আন্ডারমাইন আদার এফর্টস। প্রত্যেকে কাজ করছে, অ্যাপ্রিসিয়েশন কিন্তু অনেক বড় একটা জিনিস কাজ করে। দ্য মোমেন্ট ইউ উইল অ্যাপ্রিসিয়েট, আমি জানি বেলুরি, আই হ্যাড she could recall যে I had one-to-one discussion with her in the Department of Government and Politics. I love to listen to her, যে এই যে একটা লিভিং এক্সপিরিয়েন্স। উনি যে আসিফের কথা বললো যে অন স্পটে উনি একটা নিজের মতো করে গান গেয়ে সবাইকে অ্যাপ্রিসিয়েট করলেন, অ্যাকনলেজ করলেন।
this is how you should acknowledge. Acknowledgement not necessarily we are running after award অথবা মেডেলের জন্য যাচ্ছি, but inclusive development to me as an academics আমার যে রিসার্চ থেকে মনে হয় যে লোকাল গভর্নমেন্ট বলেন, তারপর হচ্ছে যে গভর্নমেন্টের ডিফারেন্ট যে এন্টিটি গুলো বলেন, একসাথে যদি কাজ করা যায় তাহলে কিন্তু আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টে আমরা আমাদের ইয়া করতে পারবো, যে আমাদের যে মোটো, আমাদের যে ভিশন, সেটাকে নিয়ে আমরা আগাতে পারবো। সর্বোপরি যেটা লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট বলেন, তারপর হচ্ছে যে প্রাইভেট সেক্টর বলেন, একটা কোলাবোরেশন এসেনশিয়ালি ইম্পর্টেন্ট। সেই কোলাবোরেশনের জন্য ন্যাশনাল ফ্রেমওয়ার্কে কিন্তু মেনশন আছে। সালাম ভাই, আপনি দেখেন যে 2013 এর যে অ্যাক্ট আছে সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা আপনার লেভেলে, প্রত্যেকটা লেয়ারে কমিটি কাজ করবে, ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে, তারপর মেট্রোপলিটনে, তারপর সিটি কর্পোরেশনে, ইউনিয়ন পরিষদে। সেই কমিটি পার্টিকুলারলি হাউ টু সেফগার্ড রাইটস এন্ড প্রিভিলেজ অফ পিপল উইথ ডিসেবিলিটি, এটার জন্য কাজ করবে। কিভাবে সেফগার্ড করা যায়, কিভাবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। অংশগ্রহণ হচ্ছে ডিসিশন মেকিং এ পার্টিসিপেশন। লোকাল গভর্নমেন্টের আপনি নিশ্চয়ই জানেন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি থেকে শুরু করে এভরিওয়্যার তাদের পার্টিসিপেশন এসেনশিয়ালি ইম্পর্টেন্ট। আমি দেখেছি কয়েকটা গ্রাম স্টাডি করে যে হ্যাঁ, ওনাদের পার্টিসিপেশন আছে। আই এম নট পুটিং ব্লেম অন 100% লোকাল গভর্নমেন্ট, আই এম নট ইন এ পজিশন, বাট এখন কিন্তু মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে ডেফিনেটলি। তবে এই মাইন্ডসেটের জন্য একটা প্যারাডাইম শিফট এসেনশিয়ালি ইম্পর্টেন্ট। আর পোস্ট কোভিডে আমার মনে হয় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে অ্যাক্সেস টু অপরচুনিটিস, অ্যাক্সেস টু ডিসেন্ট জব, যেটা আমাদের এসডিজির একটা অন্যতম গোল, অ্যাক্সেস টু ডিসেন্ট জব। সো আমার মনে হয় যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উই আর ওয়ার্কিং টুগেদার, বাট এট দ্য সেম টাইম যে আমরা মাল্টি স্টেক হোল্ডার অ্যাপ্রোচকে সামনে নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে তাদের এই সুযোগকে নিশ্চিত করতে হবে। প্রোভাইডেড আমাদের কে একসাথে কাজ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গভর্নমেন্টের ওনারশিপ। একটা ওনারশিপ তৈরি করা প্রয়োজন। ওনারশিপটা হচ্ছে যে আমি জানি প্রাইম মিনিস্টার হারসেলফ শি ইজ পিপল উইথ ডিসেবিলিটি ফ্রেন্ডলি, জহির নিজেও বলবে এবং সালাম ভাই নিজেও বলেছে, বেলোরি নিশ্চয়ই জানে। So having said that, I should not speak much because we are running out of time, but I take the opportunity to appreciate everyone. I'm an academic, but you are a practitioner. Bashkorda, thank you so much for joining. I was listening to you very carefully with my own mind. I enjoy your speech so far. And Bellori, you have been, constant source of our inspiration. I do believe that, well, I personally will come to meet you in person together with Johid, because it's the moment I met like such great personality, and who is, living next to me, next to Jahangirnagar University. Probably it would be my privilege to invite you to have a round on campus, because you wanted to come at some point to spend quality time with migratory birds. But we are having migratory bird right now flocking together. So make your time on Friday or Saturday. I'll be happy to invite you and spend a quality time on campus in plenary scenario. So Joy, thank you so much. Thank you, Bellori. And Bellori, I was supposed to travel Cambridge in mid-April, but it has been suspended because of pandemic. But I'll travel in early 2021, inshallah. Very good. So, thank you so much. Very good. Great. ধন্যবাদ Thank you. আপনাকে। জি, ধন্যবাদ। আমরা হচ্ছে এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা শেষ করার আগে হচ্ছে যে আমরা একটু ভাস্করদার কথা শুনবো, আর হচ্ছে যে সিস্টার ভেলোরির কথা শুনবো আমরা। আর হচ্ছে এর আগে যদি আমি বলি যে আমি আসলে আমার পরিচয়টা আসলে প্রথম থেকে চিন্তা করেছিলাম যে আসলে পরিচয়টা প্রথমে আমি দিব, কিন্তু পরে দেখা যায় যে সবাই আমরা কথা বলতেছি, এন্ড অফ দ্য ডে শেষের দিকে এসে যদি আমি পরিচয়টা দিই, তাহলে হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন সবসময় নতুন ভাবে চিন্তা করতে পছন্দ করে, নতুন ভাবে কাজ করতে পছন্দ করে। এটার জায়গাটা হচ্ছে এক্সিকিউশন করতে হয়। আমি চিন্তা করলাম যে এখন আসলে সবাই আমরা বলতেছি সফট স্কিলের জায়গা থেকে, তারপর হচ্ছে আমরা এম্পাওয়ারমেন্টের জায়গা থেকে, ম্যাসিভ জব লস এই জায়গা থেকে যখন বলতেছি, তখন হচ্ছে আমি জহিরুল ইসলাম, আমার ফাউন্ডার এন্ড কোঅর্ডিনেটর CRDD, সেন্টার ফর রাইটস এন্ড ডেভেলপমেন্ট অফ পারসনস উইথ ডিসেবিলিটিস। আমাদের অ্যাচিভমেন্ট বলতে আসলে কাজ করতেছি 2015 থেকে। এই বছর হচ্ছে জয় বাংলা অ্যাওয়ার্ড আমরা উইনার, CRDD থেকে আমি জহিরুল ইসলাম। আমরা আসলে চেষ্টা করতেছিলাম
যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে আমরা আসলে এক্সিকিউশন করার চেষ্টা করতেছিলাম। কারণ আসলে এই সেক্টরটা এত ওভারঅল এত বড় একটা সেক্টর, আর হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম মানুষ যদি বলা হয় যে শহরে যতটুকু মানুষ থাকে তার থেকে বেশি মানুষ থাকতেছে গ্রাম অঞ্চলে। এখন তাদেরকে শহরের ধাঁচে, যেমন হচ্ছে যে প্রত্যেকটা গ্রাম হবে শহর, এটা হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের একটা ভিশন 41 এর। কিন্তু এই জায়গা থেকে যখন আমরা কথা বলি তখন কিন্তু ওই শহরের মানুষগুলাকে কিন্তু আমাদেরকে কি গ্রামের মানুষগুলোকে শহর কেন্দ্রিক করতে হবে। তাহলে শহর কেন্দ্রিক করতে হইলে আমরা যেই মানুষটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, সেই মানুষের মতো লাইফ স্টাইল কিন্তু একটা গ্রামের ন্যাশনাল ইউনিভার্সিটির পড়ার যে ছেলেটা বা মেয়েটি থাকে তার হয় না। আবার যদি তার প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে তো আরো হবে না। তাহলে আমরা কিভাবে তাদেরকে নিয়ে কাজ করতে পারি? আমাদের চিন্তা ভাবনা হইলো যে আসলে আমরা যদি এম্পাওয়ার করি, লাইফস্টাইল মডিফাই করতে যাই, তখন হচ্ছে যে একটা প্রতিবন্ধী মানুষকে, তাহলে হচ্ছে লাইফে যখন সে নিজেকে একটা জায়গায় যখন যাবে তখন নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবে, কমিউনিকেশন কোনো গ্যাপ থাকবে না, তখনই সে তার সেলফ অ্যাডভোকেট হইতে পারবে। আমরা ওভারঅল জায়গাটাকে চিন্তা করলাম যে আসলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যদি আমরা সম্ভাবনা বা সম্পদে পরিণত করতে হয়, সবসময় বলতেছি আমরা যে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা না, তারা সমাজের সম্পদ, কিন্তু তাদেরকে আমরা কিভাবে সম্পদে পরিণত করব, এই চিন্তাধারা থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ এক্সিকিউশন করি। আমরা হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে তার নিডসটাকে আমরা বোঝার চেষ্টা করি। নিডস বোঝার ক্ষেত্রে তাকে আমরা ভিজুয়ালাইজ করা যায় বাংলাদেশের জব সেক্টরটা এত বড়, এই জব সেক্টরে এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে, এখন তুমি ভাই কোথায় কাজ করতে চাচ্ছ, তখন তাকে ওই ক্যাটাগরি আসলে জব স্কিল গুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করি। যদি আমরা এভাবে করি দেখা যায় আমরা ডে বাই ডে এমন যে নাতাশা আপু বলতেছিল যে আমরা ডে বাই ডে মেন্টাল হেলথ করোনাকালীন সময়ে এমন ভাবে মানুষকে প্রভাবিত করতেছে, আই থিঙ্ক এটা সামনে অনেক বড় একটা কি বলা হয় যে প্ল্যাটফর্ম, মানে বড় একটা জায়গা নিয়ে নিবে যে মেন্টাল হেলথটা। তাহলে আমরা যদি মেন্টাল হেলথের জায়গা থেকে যে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের কথা বলতেছি, ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলতেছি, একটা ইনক্লুসিভ ফিউচার যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে ওই গ্রামের মানুষটাকে শহরের ফ্যাসিলিটি দিতে গেলে আমরা হচ্ছে ভার্চুয়ালি আইসিটি থেকে আমরা ইনফরমেশন বা আইটিটাকে আমরা খুব ভালোভাবে অ্যাপ্রোচ করব। আমরা সব কাজগুলো ভার্চুয়ালি করার চেষ্টা করতেছি। আমি যেটা ভাস্করদাকে বলতেছিলাম যে আমরা যদি একটা ছেলে যখন ঠাকুরগাঁও থেকে বা একটা ছেলে দিনাজপুর থেকে ঢাকায় ইন্টারভিউ দেওয়ার জন্য আসবে, তার যদি ডিসেবিলিটি থাকে তার কত পরিমাণ খরচ যায় সেটা আমরা আসলে সবাই জানি। তাহলে হচ্ছে আমরা এটাকে ভার্চুয়ালি বর্তমানে যে জিনিসগুলো হচ্ছে ভার্চুয়ালি যদি আমরা কানেক্ট করতে পারি, আই থিঙ্ক এই জায়গা থেকে আমরা অনেক পরিমাণে আগায় যেতে পারবো। তাহলে আমাদেরকে ওইভাবে চিন্তাগুলো করতে হবে, আমাদেরকে লিডার তৈরি করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখা যায় সেলফ অ্যাডভোকেট তৈরি হচ্ছে, তো নিজেদের ডেভেলপ হচ্ছে, কিন্তু আমি যদি ওভারঅল বলি সাস্টেনেবল ডেভেলপমেন্টের যদি সূচকটাকে পরিমাপ করতে হয়, তাহলে হচ্ছে আমাদেরকে সবচাইতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে তাকে নিয়ে আমার পরিমাপ করতে হয়, তাদের কতটুকু উন্নয়ন হলো। তাহলে আমরা ওভারঅল বিষয়টাকে এভাবে চিন্তা করতেছি, করার পরে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে অ্যাচিভ করার জন্য আমরা কিভাবে কাজ করতে হয়, এবং প্রত্যেকটা মানুষ আমরা সাস্টেনেবল কাজ খুঁজি কিন্তু কাজ সাস্টেনেবল আমরা না, সেই চেষ্টা থেকে চিন্তা থেকে আমরা আসলে কাজ করার চেষ্টা করতেছি। আমি আসলে বেশি কথা বলবো না, আমাদের মাঝে এখন যুক্ত হয়েছেন মোশাররফ ভাই, সেই সুদূর প্রসারী লন্ডন থেকে। মোশাররফ ভাই আপনাকে খুবই মানে কি বলবো, আমি আসলে আমরা প্রোগ্রামে শেষ সময় পাইছি, বাট আপনাকে অনেক ধন্যবাদ যে আপনাকে আসলে শেষ সময় হইলেও আমরা পেতে মানে আমরা আসলে পাইলাম আসলে। মোশাররফ ভাই আমি আপনাকে বলবো আসলে বাংলাদেশে যদি বলা হয় যে ডিপিও মুভমেন্টে বা ডিপিও যে রোলটা আসলে সেটা আসলে আপনার হাত থেকেই, যতটুকু আমি জানি যে আপনাদের হাত থেকেই আসলে আসা, সে জায়গায় আপনার অনেক বড় একটা জায়গা ছিল, একটা রোল ছিল। তাহলে আমি বলবো আপনি লন্ডনে এডিডির পলিসি ডিরেক্টর হিসেবে কাজ করতেছেন। আমার দুইটা কোশ্চেন আছে, সেই দুইটা কোশ্চেন আপনি মানে আমাদেরকে একটু শেয়ার করবেন, তাহলে হচ্ছে আমাদের অনেক ভালো হবে। সেটা হচ্ছে যে ডিপিও রোলটা কি থাকবে যখন আমরা পলিসি ইমপ্লিমেন্টেশন করতে যাব, এই দুইটা প্রশ্ন, যে পলিসি ইমপ্লিমেন্টেশন করতে যাব কিন্তু এখানে ডিপিও রোলটা আমরা কিভাবে কাজ করব এবং ফিউচার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব ক্ষমা চাচ্ছি যে আমি লাস্ট মোমেন্টে এসে জয়েন করেছি। somehow there is some problem ছিল টেকনিক্যাল এন্ড বোথ টাইমিং এর ক্ষেত্রে আর কি, বাট আমি অনেক পরিচিত মুখকে দেখতে পাচ্ছি, মানে ভ্যালোরি, ভাস্কর এবং সালাম ভাই আছে এবং আরো অনেকে আছে, নামটা আমার মনে আসতেছে না আর কি। আই বিলিভ খুব ভালো একটা ডিসকাশন হয়েছে, যে ডিসকাশনটা আমি নিজেই মিস করেছি। আমি থাকলে বোধহয় আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। জি মানে আমি আরো বেশি সমৃদ্ধ হতাম, আলোকিত হতাম
তো অনেক দূর থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। বিশেষ করে 3 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি ডে পালন হলো 3 তারিখে। আমরা সবাই সব জায়গা থেকে পালন করেছি। তবে আমার কাছে মনে হচ্ছে এবারের দিবসটা ছিল যতটুকু না সেলিব্রেশন, তার চেয়ে ছিল মোর রিফ্লেকশন। হ্যাঁ, মোর রিফ্লেকশন মানে হচ্ছে যে এই যে কোভিড গোটা পৃথিবীকে একটা আনস্টেবল করে তুলেছে, সেই সময়টায় আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা কেমন ছিলাম বা আমাদের রোলটা কি হওয়া উচিত, সেটা আমার কাছে বিশেষ করে আমি অনেক চিন্তা করার একটা অবকাশ পেয়েছি এবং অনেকেই করেছে আমার কাছে মনে হয়েছে আর কি। এই তো সেদিক থেকে বলবো যে আমি কয়েকদিন আগে আলী জাকেরের একটা মানে ইন্টারভিউ শুনছিলাম আর কি। হ্যাঁ, তো ইন্টারভিউতে ওনার বিপাশা ওনাকে বলছে আপনার হাত ধরে তো অনেক শিল্পী তৈরি হয়েছে। তখন উনি বললেন যে না, আমার হাত ধরে কেউ শিল্পী তৈরি হয়নি, আমি না থাকলেও কারো হাত ধরে ওরা শিল্পী হতোই আর কি। আমি ওনাই আলী জাকেরকেই রেফার করতে পারি, ওনার কথাটা আমার খুব ভালো লেগেছে। আপনি যে কথাটা বললেন জহুরুল, এটা ঠিক নয় যে আমার হাত ধরে অনেক সংগঠন তৈরি হয়েছে। সংগঠন হচ্ছে এম্পাওয়ারমেন্টের একটা মাধ্যম আর কি। হ্যাঁ, আমরা বিভিন্ন ভাবেই হচ্ছে যে আমরা কাজ করি, আমরা বিভিন্ন ভাবে ক্ষমতায়িত হই। ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ হচ্ছে যে সেলফ হেল্প গ্রুপ বা যে হচ্ছে ডিসেবিলিটি সংগঠিত করা। আমি যখন এডিটিতে জয়েন করি তখন ডিসেবিলিটি সেক্টরটা মানে স্টাডি করার পাশাপাশি আমাদের দেশের যে মেন স্ট্রিম ডেভেলপমেন্ট ছিল সেটাকে আমি বোঝার চেষ্টা করেছিলাম। তো সেখানে দেখছি আমাদের দেশের এনজিওরাও কিন্তু এক শুরুটা করেছিল সে কনসেন্ট্রেশন প্রসেসের মধ্যে পাওলো ফেরিয়ান অ্যাপ্রোচকে নিয়ে, যে যারা অপ্রেসড পিপল আছে, বঞ্চিত মানুষ যারা আছে, তাদেরকে কিভাবে তাদের সেলফ লার্নিংটাকে প্রসেসটাকে করা যায়, তাদেরকে সংগঠিত করে কিভাবে চেঞ্জ প্রসেসটাকে তৈরি করা যায়, সেটাই ছিল হচ্ছে আমার একটা রোল। যে আমি এডিতে জয়েন করার পরে এডি অন্যান্য যারা প্রতিবন্ধীদের সঙ্গে ছিল, যারা পরিবর্তনটা চাচ্ছিল কিন্তু হচ্ছে যে প্রসেসটা শুরু হয়নি, আমি তাদের সঙ্গে জয়েন করেছি, করে তাদের কাছ থেকে বরং আমি বেশি শিখেছি দেন হচ্ছে ওদেরকে আমার অভিজ্ঞতা শেখানোর চেয়ে আর কি। তো লার্নিং তো হচ্ছে জয়েন্ট টু এ প্রসেস, আমরাও শিখবো, আবার হচ্ছে ওনাদেরকে আমাদের থেকে কিছু যে অভিজ্ঞতা জ্ঞান আছে সেটা শেয়ার করবো। দ্যাট ওয়াজ দ্য প্রসেস। কিন্তু আমি খুব প্রাউড ফিল করি যে বাংলাদেশে একটা ভাইব্রেন্ট ডিসেবিলিটি মুভমেন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এটা একটা আপস এন্ড ডাউনস আছে, সেটা সব মুভমেন্টেই থাকে, সব কান্ট্রিতেই থাকে, সব সোসাইটিতেই থাকে। সেটা থাকলেও হচ্ছে যে ওভারঅল আমাদের প্রতিবন্ধী আন্দোলন বা প্রতিবন্ধী সংগঠন বা প্রতিবন্ধীদের ওয়ার্কটা খুবই সমৃদ্ধ। সেটা আমি আরো অনেক আফ্রিকার দেশেও দেখেছি, ইস্ট আফ্রিকাতেও দেখেছি আর কি, সে অভিজ্ঞতা থেকে। এখানে এনজিওরা যেমন একটা বড় রোল প্লে করেছে তাদের সার্ভিস গুলো দেওয়ার ক্ষেত্রে, প্রতিবন্ধীদের সঙ্গে কাজ করার জন্য। সামনে আমি ভ্যালোরিকে দেখতে পাচ্ছি যে সে তো তার লাইফটাই দিয়ে দিল এই আমাদের দেশে এসে, আমাদের দেশকে তার দেশ বানিয়ে ফেললো আর কি। এটা তো বিশাল কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস করার ফলে হয়েছে আজকে অনেক মানুষ সেখান থেকে এগিয়ে হয়েছে, কি যেন উপকৃত হয়েছে। বৈদেবকে দেখতে পাচ্ছি, সে একজন হচ্ছে যে ইয়ং লিডার, তুমি একজন হচ্ছে কি যেন একটা ইয়ং লিডার। আমাদের দরকার হচ্ছে এখন এই ইয়ং লিডার যারা বের হয়ে আসছে তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে এইসব করা। আজকে আমার এখানে জয়েন করার উদ্দেশ্যই ছিল যে টু সাপোর্ট দিস ইনিশিয়েটিভ। এটা হচ্ছে আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করার ফলে আর কি। এই ভাস্করের কথা আমি আর বলছি না, আমরা সবাই জানি হি ইজ নাও ওয়ার্ল্ড ফেমাস ইন হিজ সেক্টর। তো সেটা হচ্ছে যে এরকম প্রত্যেকটা প্রতিবন্ধী ব্যক্তিরাই হচ্ছে যে তার নিজস্ব ক্ষেত্রে, তার গ্রামের ক্ষেত্রে, তার একটা স্কুলকে করার ক্ষেত্রে, ডিসেবল বাচ্চাকে ভর্তি করার জন্য একটা এনজিওতে মাইক্রো ক্রেডিটের ডিসেবল ব্যক্তিদেরকে ইনক্লুড করা এবং সেখান থেকে সাপোর্ট পাওয়ার জন্য, এরকম কিন্তু প্রত্যেকেরই একটা রোল আছে। আমি দেখতে পাচ্ছি এই দূর থেকে, বাংলাদেশের কাছ থেকে হলে অতটা দেখা হয় না, দূর থেকে হলে অনেক বেশি দেখা যায়। আমরা সবাই বলি যে আমাদের প্রাইম মিনিস্টার একটা কমিটমেন্ট আছে, স্ট্রংলি আমি এখান থেকে সবসময় মনে করি যে অবশ্যই আছে, কিন্তু হচ্ছে আমরা হচ্ছে যে কতটুকু কি পাচ্ছি না পাচ্ছি, কতটুকু অনেক চেঞ্জ হয়েছে আমাদের দেশে, কিন্তু আরো অনেক কিছু করার আছে। তো এটুকু বলে আমি বলছি যে পলিসির ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন এবং এখন যখন আমি যদি গো ব্যাক টু ওই যে হচ্ছে যে ফাউন্ডেশন হচ্ছে কি ডিসেবিলিটি মুভমেন্টের ফাউন্ডেশন হচ্ছে নাথিং অ্যাবাউট আস উইদাউট আস।
তো সেটা যদি হয় তাহলে আমাদেরকে নিয়ে কিছু যদি করতে হয় তাহলে আমাদেরকে সম্পৃক্ত করা উচিত। সম্পৃক্ত করলে তখন হচ্ছে ওইটা আরো বেশি সমৃদ্ধ হবে, আরো একটু ভালো হবে। পরে সেই জন্য আমি যদি মাঝপথে এসে একজনকে জয়েন করি তখন অনেক অনেক কনফিউশন তৈরি হয়, তখন লক্ষ্যটাতে পৌঁছানোটা অনেক সময় মানে দেরি হতে পারে। কিন্তু আমরা যদি যে যাত্রাটা শুরু হচ্ছে সেই যাত্রা প্রথম থেকে শুরু করি তাহলে এই প্রথমে যখন আমরা গোল ঠিক করি সেই গোলের সঙ্গে যখন আমরা ওদেরকে করতে পারি তাহলে হচ্ছে যে তখন কনফিউশনটা কম তৈরি হয়, লোককে পৌঁছাতে কম সময় লাগে। সেই জন্য আমি বলবো ফ্রম দ্য ডিজাইন আমরা যদি পলিসি তৈরি করি তাহলে পলিসি আমরা তৈরি করার প্রথম থেকে যেমন যেটা হয়েছিল ইয়ার ক্ষেত্রে আমরা 2013 যে ডিসেবিলিটি রাইটস অ্যাক্ট হলো সেই সময় যখন ওখানে আমাদের সেক্রেটারি ছিলেন নামটা ভুলে গেলাম, যাই হোক, তো উনি প্রথম থেকেই কিন্তু আমাদেরকে একটা মিটিং, আমিও ছিলাম, অনেকেই ছিলেন, জয়ের ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন। তো তখন নোমান ভাইও ছিলেন ওখানে, আরো গ্রাসরুটের লেটার ছিল, নাসিমা ছিল। তো সেখানে হচ্ছে যে হয়েছে যে ওখানে আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম যে আমরা এমন একটা আইন চাই যে আইনটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা করবে, সিআরপিডি কে ইমপ্লিমেন্টেশন করা হবে। তো আমার কাছে মনে হয় সেই যে প্রথম থেকে এবং ধাপে ধাপে আমরা তার কনসালটেশন হয়েছে, অনেক কিছু ইনপুট দিতে পেরেছি, পরে এখন যে আমরা আইনটা পেয়েছি সেই আইনটা কিন্তু সিআরপিডির আঙ্গিকেই তৈরি। হ্যাঁ, তো এখন আইনটা তো হচ্ছে, এখন আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন করতে চাচ্ছি যে পলিসি থেকে আমরা যদি বেনিফিট পেতে হয় তাহলে আমাদের এখন প্রোগ্রামে যেতে হবে। তো এখন প্রোগ্রামের জন্য গ্লোবাল প্রোগ্রাম কিন্তু আর একটা জিনিস আমাদের তৈরি হয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে প্রতিবন্ধিতাকে অন্তর্ভুক্ত আছে, 5-6টা ইন্ডিকেটর আছে যেগুলো আমাদের শিক্ষা, তারপর হচ্ছে যে কর্মসংস্থান, তারপর হচ্ছে আমাদের পার্টিসিপেশন, তারপর হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি আছে সেটাকে অ্যাড্রেস করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আছে। আবার অন্যান্য গোল যেগুলো আছে, হাঙ্গার, তারপর হচ্ছে, আমি একটু বেশি টাইম নিয়ে নিচ্ছি কিনা জয়নুল, আমি কি সমস্যা নেই। আচ্ছা, সরি। তো এগুলো আছে, আমরা এখন এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সিআরপিডি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ল এর পরে আমাদের একটা হচ্ছে বাংলাদেশি ল আছে, এখন হচ্ছে আমাদের প্রোগ্রাম দরকার। সেই জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্টকে এখন অ্যাচিভ করার জন্য প্রতিবন্ধীদের এখন কাজ করা উচিত। তো সেক্ষেত্রে আমি বলবো যে 3টা ক্ষেত্রেই আমাদের এই অংশগ্রহণ করা উচিত। সেটা হচ্ছে যে প্রোগ্রাম ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এন্ড মনিটরিং। তারা হচ্ছে যে এই সব জায়গাতে যদি আমরা থাকি তাহলে আমাদের ভিউজটা নিয়ে আসা যেতে পারে, আমরা হচ্ছে আমাদের পার্সপেক্টিভটা নিয়ে আসতে পারি। এখন এই পার্সপেক্টিভটা কেন দরকার আর কি, হ্যাঁ, সেই পার্সপেক্টিভ কয়েকদিন আগে ড্যারেন ওয়াকার যে ফোর্ড ফাউন্ডেশন একটা ইন্টারভিউ আমি শুনতেছিলাম, তো ওখানে বলছে লিভড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, উনি ওনার জীবন দাসে একসময় মানুষের সঙ্গে কাজ করতে যে খুব কাছাকাছি, বিশেষত হচ্ছে যে অন্যান্য যারা আছে মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, ইট ইজ নট সো সিম্পল। হ্যাঁ, আমি গেলাম যে বসলাম আর কিছু জিনিস দিয়ে করলাম, করেই যে এটা পরিবর্তন হয়ে যাবে তা না, এটা হচ্ছে খুবই কমপ্লিকেটেড ইস্যু। একটা ইন্টারভেনশন আমাদেরকে প্রবলেমকে সলভ করতে নাও পারে। সেই জন্য যদি আমরা হচ্ছে যারা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি বা অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের লাইফের যে এক্সপিরিয়েন্স, প্রতিদিন যে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, আমাদের অতীতে হয়েছে, আগামীতে হতে পারে, সেই অভিজ্ঞতাটাকে যদি আমরা সমাধানের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে সমাধানটা আরো বেশি সহজ হতে পারে, সহানুতাটা আরো বেশি ইফেক্টিভ হতে পারে। সেই জন্য হচ্ছে যে লিভড এক্সপিরিয়েন্স, প্রতিবন্ধী ব্যক্তিদের যে অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে আমাদের প্রোগ্রামেটিক যে ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেখানে আমাদেরকে নিয়ে আসতে হবে। সেই অভিজ্ঞতাটাকে হচ্ছে যে আমাদের যে পলিসি আছে সেই পলিসিতে নিয়ে আসতে হবে। তাহলে সেই পলিসিটা আরো ইনক্লুসিভ হবে, আরো কম্প্রিহেনসিভ হবে, আমরা প্র্যাকটিক্যাল মানে অবস্থাটাকে জানতে পারবো, সেটা খুবই দরকার। হ্যাঁ, তো এটা গেল। আর আগামীতে হচ্ছে যে আমি তো মনে করি ওই যে ডিসেবিলিটি এই ভবিষ্যতে যেটা হচ্ছে, এখন এই কোভিড এর সময় একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে প্রতিবন্ধী ব্যক্তিরা খুব অ্যাক্টিভ রোল প্লে করেছে, আমাদের দেশেও করেছে, আবার হচ্ছে দেশের বাইরেও করেছে। একটা ফেসবুকের ইন্টারাকশনে আমি ছিলাম, তখন ওই যে মিষ্টি বলছে যে আমি একটা চিঠি লিখেছি ইয়ার কাছে, যেটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্টারের কাছে, আরেকজন বললো যে আমরা চিঠি লিখেছি প্রাইম মিনিস্টারের কাছে। তার মানে হচ্ছে পিপল আর রিয়েলি হচ্ছে যে অ্যাক্টিভ এই মুহূর্তটায়। তো আমরা যেমন হচ্ছে কোভিড এর সময় যেমন হচ্ছে যে আমরা খুব বেশি মানে অ্যাটেনশন পাইনি, কিন্তু আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা
এনজিওরা, তারপর হচ্ছে ডিপিওরা সবাই মিলে হচ্ছে যে একটা ভালো রোল প্লে করেছে। এখন আমরা এই যে মানে জনগোষ্ঠী, অ্যাক্টিভ একটা জনগোষ্ঠী আমরা আছি, সেটাকে আমরা কিভাবে আরো কাজে লাগিয়ে আগামীতে যে পরিবর্তনটা আসছে সেখানে আমরা রোল প্লে করতে আমাদের মনে হয় সেটাকে ভাবার সময় আসছে। কোভিড যেমন আমাদের পৃথিবীতে প্রচুর ক্ষতি করেছে, কোভিড কিন্তু আগামীতে হয়তো অনেক অপরচুনিটি তৈরি করতে পারে। আমি একজন অপটিমিস্টিক পার্সন হিসেবে আমি ওই সুযোগ এইটাই আমি দেখতে পাচ্ছি যে আগামীতে এখন হচ্ছে আপনি যে মিটিং এই যান গ্লোবাল এবং ন্যাশনাল সব জায়গায় হচ্ছে বড় বড় অ্যাক্টর যারা আছে সবাই কিন্তু একটা জিনিস চিন্তা ভাবনা করতেছে যে আমাদের ইনক্লুসিভিটিটাকে এনশিওর করতে হবে। আমাদের ইনইকুয়ালিটি প্রচুর বেড়েছে এখন হচ্ছে সেটাকে বাদ করে আমরা যদি সবাইকে অন্তর্ভুক্ত করতে পারি এবং সবাইকে নিয়ে এই সমাধানটা করা যায়, তাহলে কিন্তু হচ্ছে যে এই পৃথিবীকে আমরা টার্ন করতে পারবো, আমরা হয়তো আগের জায়গায় ফিরে যেতে পারবো। সেক্ষেত্রে এই যে ইনক্লুসিভিটি মানে তো শুধু কিছু মানুষকে নিয়ে নয়, এটা সব মানুষকে নিয়ে। সেখানে আমাদের অবস্থানটা কি আছে, আমরা কতটুকু এই পরিবর্তন যে হতে যাচ্ছে সেখানে আমরা বেনিফিট করতে পারি, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। এটা হচ্ছে একবারে ম্যাক্রো বড় লেভেলের তার কি চিন্তা। এখন সেটাকে আমরা যদি মাইক্রো লেভেলে নিয়ে আসতে চাই, আমাদের গ্রামের উন্নয়ন, আমাদের দেশের উন্নয়ন নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে সেখানে হচ্ছে প্রতিবন্ধী সংগঠনগুলোকে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে, আমাদের এজেন্ডাকে অন দ্য টেবিলে নিয়ে আসতে হবে। আমার তো মনে হয় যে এখন আগের চেয়ে অনেক পরিবেশ হচ্ছে আমাদের সাপোর্টিভ, যে কোনো মিটিং এ আমি তো দেখি যে অনেকেই পার্টিসিপেট করছে। হ্যাঁ, তারা এখন মেইন স্ট্রিম ডেভেলপমেন্ট ডায়ালগেও তাদেরকে ডিসেবল পিপলদেরকে ইনভাইট করা হচ্ছে। ইটস এ গুড অপরচুনিটি। সেই অপরচুনিটিসকে আমাদের খুব স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগাতে হবে, আমাদেরকে খুব আমাদের লার্নিং গুলাকে ওখানে নিয়ে আসতে হবে এবং সবার কাছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে যেন তারা আমাদেরকে রিজেক্ট না করে, বরং অ্যাকসেপ্ট করে। এটাই হচ্ছে আমার বক্তব্য আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি অপরচুনিটিস। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে আসলে গুছায় কথা বলার জন্য ভাই। মানে আমি পার্সোনালি আপনার সাথে অনেকবার কথা হয়েছে কিন্তু সামনাসামনি কথার সুযোগ হয়নি। আই থিংক সামনে হবে ইনশাআল্লাহ। যে আমরা এখন হচ্ছে ভাস্করদার কাছে চলে যাব। আমাদের ভাস্করদা, যদি আপনি আসলে ওভারঅল যে আলোচনাগুলো হইলো আমাদের, মানে আমরা আসলে করলাম, সেখান থেকে ভাস্করদা যদি আপনি বলেন যে ১ মিনিটে আসলে আপনি লাস্ট স্পিচ যদি বলেন যে আসলে এখন আমাদের কি করা দরকার বা আসলে কি চিন্তা ভাবনাটা কি আসলে আইসিটি ডেভেলপমেন্টের থেকে? ধন্যবাদ। যদিও আপনি আইসিটি ডেভেলপমেন্টের কথা বলছেন, আমি দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে মোশাররফ ভাই, আপনাকে আমরা অভিনন্দন জানাই এবং আমাদের সামনে কিছু উদাহরণ দরকার। আপনি মোশাররফ ভাই আমাদের জন্য ইন্সপিরেশন, যে আমরা কোথায় পর্যন্ত যেতে পারি আপনি সেটি একটু উদাহরণ স্থাপন করেছেন। আর আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বেঁচে থাকাটা জরুরি। সুতরাং প্রতিবন্ধী মানুষ হিসেবে আমি টিকা পাওয়ার যে অধিকার, এটা নিয়ে আমরা কম কথা বলেছি। আমার মনে হয় এইখানে আমাদেরকে জোর দিয়ে কাজ করতে হবে। লাস্টলি যে প্রযুক্তির কথা যেটা বলবো, আমাদের এখন সবাই মিলে ডিজিটাল ইনক্লুশন নিয়ে কথা বলতে হবে। কারণ আমাদের দেশে একটা ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে বিকজ অফ অ্যাক্সেসিবিলিটি, বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস, বিকজ অফ অ্যাকসেপ্টেন্স ইন দ্য টেকনোলজি ফিল্ড। সো এই জায়গাতে এই তিনটা চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য আমাদের সবাই মিলে ডিজিটাল ইনক্লুশন নিয়ে কাজ করতে হবে। অন্যথায় এই ডিজিটাল বাংলাদেশ আমাদের জন্য ব্যারিয়ার ফ্রি হবে না, আরেকটি সমস্যা তৈরি হবে। তো ডিজিটাল বাংলাদেশ তখনই লাগবে বেশ যদি সকল নাগরিক পায় সমান অ্যাক্সেস। ধন্যবাদ আপনাকে। আমি এখন আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রোগ্রামের, আমি হচ্ছে যে সিস্টার ভেলোরির কথা দিয়ে আসলে শেষ করব। প্লিজ। I'm sorry, it is my phone being turned off. So sorry. Just while I was hearing Mustafa list all the different problems that people with disabilities have to face, it came to my mind whether we could perhaps have a new project of trying to film little snippets of the difficulties for accessibility, for example, in the schools and colleges, and what people with disabilities would like to see the changes so that their dreams could be realized, so that they are actually sharing with us what their difficulties are in life and how we could remedy those. So we have a young wheelchair user
who has been trained in simple filmmaking. And I was just thinking of her going to the different situations around the country and taking a little bit of film so that we could perhaps put it together as something that we could perhaps even show on a television channel here, but also take to the policymakers in the government to highlight the difficulties and sometimes what are the solutions that people with disabilities would like to see coming forward. So that is just my one point to share as a possible new project that together we could work on. Thank you, Johiro. থ্যাংক ইউ। আমরা প্রায় শেষ পর্যায়ে, আমরা আসলে এখন হচ্ছে শেষ পর্যায়ে হচ্ছে মোস্তফা ভাই, আমরা একটা স্পিচ দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আর আমরা আসলে বলতে চাচ্ছি যে আসলে আমরা সবাই মিলে যখন একসাথে কাজ করা হয়, যে সিনিয়র জুনিয়র সবাই সাথে একটা সম্পৃক্ততা থাকে, এখানে দেখা যায় যে আইডিয়া জেনারেট করার জায়গা থেকে আমরা মানে আমাদের সাথে বা অনেকে আমাদের সিনিয়ররা বলে যে একটা নির্দিষ্ট লেভেল থাকে যে এই যে তখন হচ্ছে অনেক আইডিয়া জেনারেট হয়। সেই আইডিয়া জেনারেট হচ্ছে ওই আইডিয়া গুলোকে নিয়ে যখন সম্পদে পরে এক্সিকিউশন করা হবে এবং সিনিয়ররা তার এক্সপিরিয়েন্স থেকে বলবে যে আসলে কতটুকু এই আইডিয়াটা জেনারেট করতে গেলে কতটুকু এটা এক্সিকিউশন হবে, কতটুকু ল্যাকিংস আছে, সবগুলো ওভারঅল যদি আমরা এইভাবে চিন্তা করে কাজ করি, আই থিঙ্ক আমরা একসাথে একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, যে বাংলাদেশে আসলে যেটা বলা হচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলা যায়, মানে সবকিছুই আমরা যেটা বলি না কেন যে কেউ পিছিয়ে থাকবে না, আসলে সবাই আমরা এক মানুষ, সবাই আমাদের মানুষ হিসাবে গণ্য করতে হবে এবং সবাইকে সবার অধিকারটা দিতে হবে। সেই জায়গা থেকে যদি বলতে চাই, তাহলে আমরা সিআরডিজি থেকে একটা কথা সবসময় বলে থাকি যে আমরা সবাই বাংলাদেশ, সেই কথাটাকে আমরা প্রমোট করতে চাই যে আমরা সবাই বাংলাদেশ। এই কথাটা বললে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মোস্তফা ভাই আমাদের লাস্ট একটা স্পিচ দিয়ে আমরা আসলে আজকে ইয়ার মতো ওয়েবিনারটা ক্লোজ করব ইনশাআল্লাহ। Which mentioned by Valerie and Musharraf bhai as well. Yes, মোস্তফা ভাই আপনার কথাটা শোনা যাচ্ছে খুব কম। না, অনেক কম শোনা। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে ক্লোজিংটা আসলে just to reply the points which raised by Valerie and some concerns from our respected Musharraf bhai as well. Yes, Valerie, it is very much possible. Oxfam is working with partners and with the support from Salam bhai through GUK and with the support from you. And what I can do, I can initiate an immediate meeting by involving GUK, CRP and Oxfam Communications Department. And yes, in the, we are working in Chor, Howard and coastal region. And it is very much possible to have sort of film documentary jointly by involving CRDD as well. And I think from us, we have a positive consent to do this. We will talk after the event and let us have a time to sit together with the leadership of Valerie, Salam bhai. Oxfam will always be with you for documenting those things because we have a partnership of different projects in different locations of the country. So it is very much possible, and we will take concerns of Bhaskar da Musharraf bhai as well. Lastly, from Oxfam in Bangladesh, what we are saying always that a just world without poverty, and to eliminate poverty, to reduce poverty, we have to work together. All forms of poverty indicators must be reduced, and we have to work together. And in a new normal situation, in a new normal way, we organized this webinar with the support of CRDD and the kind consent of all our distinguished guests. If you allow in future, as mentioned by our respected professor, if you allow, then in future we will also be connected by sharing our learnings with each other and to create sort of knowledge platform for a
from a short period of manner to a mid-term and a long-term kind of thing. Let us see what we can do. But Valerie, thank you very much. Thank you very much, Bhaskar Da, Salam Bhai, and all Mosharaf Bhai, and all other distinguished guests for your kind participation. In our next call, we will bring our some community leaders as well, so that they can express how they are surviving with their day-to-day practices as well. Thank you very, very much from our end. Good day. Thank you. সবাইকে অসংখ্য ধন্যবাদ।